বন্নিশিখায় তোর ছবি দেখে একটা এপিসোডের জন্য ডাকা হয়েছিল। তুই শুট করে যাওয়ার পর প্রদ্যুৎদাকে ডেকে শুদ্ধ বাংলায় গালাগালি করেছিলেন এবং বলেছিলেন একে একটা এপিসোডের জন্য ডাকলো কে? আমাকে একটা সুপারি দেওয়া হলো যে অমুক লোকটাকে মারতে হবে, তাকে মারতে গেলাম, গিয়ে ছটা গুলি খেলাম। চরিত্রে নাচতে আমার দারুণ লাগে। সেই ছবিটা দিয়ে আলু অর্জুনের ডেবিউ হয়েছিল। এই ধরনের ছবি করার অভিনেতার যে শ্রম, সেটাকে সম্মানও করতে শিখেছি এখন। অভিনেতা হিসেবে এরকম কিছু মনে হয় যে এরকম একটা চরিত্র আমি করতে পারবো না? অতটা গভীরভাবে চাওয়া আমার নেই কোনো কিছু। গিটার নিয়ে বেরিয়ে যাওয়া একটা চিরাচরিত ক্লিশে পার্সোনালিটি নিয়ে শ্রীকান্ত বেরোচ্ছে জার্নিতে, তারপর ঘটছে সব রোমহর্ষক ঘটনা। জানি না, মানে কোনোভাবে একটা অতৃপ্তি আছে চরিত্রটাকে নিয়ে আমার। ওটিটিতে অভিনয় করবার সময় তোর কি মনে হয় কিছু আলাদা করার প্রয়োজন হয়? এটাতে কয়েক হাজার কে ভিউ হয়, তাতে অন্তত যদি 10 জন অভিনেতাও লগ ইন করে, তার একটু যদি সুরাহা হয় কোনো একটা কথা থেকে, সেই জন্যই জানতে চাওয়া এইগুলো। আর কেউ স্বীকার করুক না করুক, আপনারা তো মানবেন যে আমাদের গল্পে অন্তত আমরা মুখ্য চরিত্র। সেই মুখ্য চরিত্রকে সবসময় যে আর্য সুলভ হতে হবে তা নয়, তা আমার আপনার ফর্মে যে কোনো রকমভাবে আসতে পারে। আমার বাবা সে 5 ফুট 2 ইঞ্চির একজন মানুষ ছিল, কিন্তু সে দোলের আগের দিন যখন নিজের জামার পাশে রাখা লুকোনো প্যাকেটটা থেকে আমার জন্য পিচকিরিটা বার করতো, সে আমার সেই দিনের নায়ক ছিল। সেরকম নায়কদের গল্প, যার যার অভিনয়ের মূর্ত হয়ে ওঠে, যার জীবন যাপন দিয়ে বোঝা যায় সহজ সরল স্বাভাবিক থাকতে পারলে তার অভিনয় সেটা ঠিকভাবে ফুটে ওঠে। আমি জীবনের অনেক কিছু নিয়ে অনেক কমপ্লেন করি, অনেক নালিশ করি, কিন্তু একটা জিনিস নিয়ে আমি নির্দ্বিধায় বলতে পারি আমি সৌভাগ্যবান যে আমি সেই সময় অভিনয় করেছি যে সময় আমার পাশে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আমি সৌভাগ্যবান মনে করি, তাকে পাশ থেকে অভিনয় করতে দেখেছি, তাকে সামনে থেকে অভিনয় করতে দেখেছি, তার সমসাময়িক হিসেবে আমি থেকেছি। আজকের এপিসোডে, সহজ কথার এপিসোডে, একজন সহজ মানুষ, একজন সহজ অভিনেতা কিন্তু অসাধারণ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক, কেমন আছিস? বাপ, এমন শুনিনি বাবা। একটু মাহল বানানা বলে না, মাহল তৈরি করা। কিন্তু যেটা বলেছি সেটা কোনোটাই মনের বাইরে থেকে বলা নয়। কারণ তুই জানিস আমি সবসময় মনে করি যে তুই আমার কত প্রিয় অভিনেতা। আমি যখন কিছু একটা করার চেষ্টা করেছি তখনও আমি তোকে ছাড়া ভাবতে পারিনি। ঠিক ঠিক, না সেটা আমি জানি, সেটা খুব ভালো করে জানি। তো ঋত্বিক চক্রবর্তীর কাছে পৌঁছতে গেলে আমাদেরকে মুনিয়ার কাছে পৌঁছতে হবে। মুনিয়া হচ্ছে ঋত্বিকের ডাক নাম, বাড়ির ছোট ছেলে। তো পুরো পরিবেশটা, পুরো ছোটবেলার ওই পরিবেশটাতে যদি একটু নিয়ে যাস। ছোটবেলার পরিবেশটা খুবই, আমার শৈশব খুবই আনন্দের। আমরা আমরা 3 ভাই 1 বোন, বাবা মা। এই যে ইউনিটটা, এটা নিজেদের ছোট যে কোনো পরিবারের মতন পারিবারিক আনন্দ ছিল, যেহেতু আমরা 3 ভাই 1 বোন। ফলে ভাই বোনের ভাইফোঁটাটা এখনো খুব, ভাইফোঁটাটা আমাদের মানে এই বছরও মানে ভাইফোঁটা হয়েছে। তো সেইটা, এবং যে পাড়াটায় আমরা বড় হয়েছি, সেই পাড়াটারও একটা খুব ছোট্ট ক্লোজ একটা পাড়া, 6টা পরিবারের একটা পাড়া, যে পাড়াতে নিয়ম করে মানে প্রতি বছর ঘুরে ঘুরে 3টে-4টে অনুষ্ঠান হতো আর কি। সরস্বতী পুজো হতো, রবীন্দ্র জয়ন্তী হতো, বিজয় সম্মেলন হতো, এবং তার জন্য বছর ভর একটা চাঁদাও তোলা হতো, 30 টাকা, মানে সপ্তাহ মাসে মাসে আর কি একটা এরকম একটা গোছের। আজকে এক্সাক্ট চাঁদাটা মনে নেই, ছোটবেলার ঘটনা। তো ফলে এই পরিবেশটা খুবই খুবই মানে একটা, আমার সবারই শৈশব তার মতন করে হয়তো আনন্দের হয়, দুর্ভাগাদের হয় না, সত্যি আমরা জানি। তার ইচ্ছা করে তার শৈশবকে আনন্দময় বা কালিমালিপ্ত করে না। তো আর আর কি, আর এইখানে শৈশবটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সবার কাছে, আমার কাছেও তাই। মানে আজকে আমি যা, তার অনেকটার কারণ আমার শৈশব, যেটা তুই বললি আর কি, সেখানে নিয়ে যাওয়ার কথা বলছিস। সেই ভাই বোন, তার মধ্যে মানে মুনিয়ার প্রতাপ কিরকম ছিল, বা ছোট হওয়ার কি সুবিধা অসুবিধা কি ভোগ করেছিস? না, আমি তো 3 নম্বর, মানে আমার উপরে 2 জন দাদা ছিল। দাদা থাকলে দাদাগিরি থাকবে,
হুম। এটা স্বাভাবিক। আমারও তাই, আমারও দাদা। দাদা থাকলে দাদাগিরি থাকবে। তো দুই দাদা এবং আমার বোন ছিল। হুম, ফলে তার তার উপরে তিন দাদা ছিল। হুম। ফলে যার জন্য দাদাগিরি বরাদ্দ ছিল। এইবার এইবার সেই সব হতো। ফলে তবে আমার মানে আমাদের মানে এমনি এক ধরনের বন্ধুত্বও ছিল। কেননা হুম, সার্কেল সবার আলাদা। বলে এমনি কোনো বিরোধ নেই হুম, আরকি। হুম। হ্যাঁ? আমার আমার ঠিক উপরের দাদা আমার থেকে ৭ বছরের বড়। আমার দাদা আমার থেকে ৬। হ্যাঁ, হ্যাঁ। এবারে তার উপরে দাদা ৮ বছর। মানে হুম, ওদের দুজনের মধ্যে ১.৫ হুম, বছরের গ্যাপ, আমার হুম, আর আমার বোনের মধ্যে ১.৫ হুম, বছরের গ্যাপ। ফলে আমরা বেশি বন্ধু। হুম, আর আমার ঠিক উপরের দাদাও আমার খুব বন্ধু হুম, এবং হুম, সে সময় মানে অনেক ব্যাপারে আমাকে ইন্সপায়ার করার ব্যাপারে আমার মেজদা, ছোটদা বলি আরকি। হুম। তো সে আমার আমাকে মেজদার সাথে দেখা হয়েছে। হ্যাঁ, ঠিক, ঠিক। দ্য ভায়োলিন প্লেয়ারের শোতে। স্ক্রিনিং এ। হ্যাঁ, শোতে। হুম। তো সে আমাদের অনেক কিছু একসঙ্গেও করা আছে হুম। অনেকটা। ও যেহেতু বড় হ্যাঁ, তোদের তো কথা বলারও মিল আছে একটা। হ্যাঁ, হ্যাঁ, কথা বলার চেহারারও এক হ্যাঁ, ধরনের হ্যাঁ, মিল মানে আছে। কথা বলার খুবই মিল আছে। মানে আমার এবং নিজের কথা আমি যখন আমার অভিনয়ের কোনো সময় বা কোনো ইন্টারভিউ শুনি, হুম, তো আমার মনে হয় যে আমার দাদারা কথা বলছে। মানে আমার হুম, কথাগুলো শুনে মনে হুম। হয় যে ওইটা একেবারেই আমার দাদাদের মতো বুঝতেও পারি আমি। আ দেখ আমার তো সরাসরি থিয়েটারের সাথে যোগাযোগ ছিল। আ ছোটবেলা থেকে বাড়িতে নাটক হচ্ছে, বাবা করছেন। আ তোর এক্সপোজার টুয়ার্ডস কালচার বা তোর ঐদিকে যাওয়াটা ১ম কিরম ভাবে? আ কারণ প্রথাগত তো কোনোদিনই কিছু করিসনি। হ্যাঁ, না প্রথাগত করিনি। কিন্তু খুবই ছোটবেলা থেকে তবু এটাও বলতে হ্যাঁ, হবে। এই যে পাড়ার কথাটা বললাম, পাড়ার অনুষ্ঠানের কথা বললাম। তো আমি সম্ভবত ১ম নাটক করেছি 'খ্যাতির বিড়ম্বনা' হুম, রবি ঠাকুর। রবি ঠাকুরের। হ্যাঁ, হাস্য কৌতুকের হুম, একটা হুম, হুম, ইয়ে। তো তাতে ভৃত্যর পার্ট আছে। একটা কথা আছে বোধহয় সম্ভবত। একটা সংলাপ আছে। তো আমার বাবা আর আমাদেরই পাড়ার আরেকজন পাল কাকু এরা মূলত মানে হুম, পরিচালনা করতো। পাল কাকুই মূল, বাবাও ব্যাপারটার মধ্যে থাকতো। হুম, আ এইবার তো আর করতাম আমরা বাড়ির হুম, বিভিন্ন বাড়ির হুম, ছেলেমেয়েরা। হুম, হুম, আমাদের হুম, পাশের বাড়ি, হুম, তাদের হুম। বাড়িতে একজন আছে। আমরা সবাই ২ এ বোন আছে। এই এ যে এই যে কজন হুম, হলো তারা মিলে বেসিক্যালি করত। তো ওইটাই আমার ১ম নাটক এবং এবং আমার আমার এই পুরো ব্যাপারটার উ উ উৎসাহ হওয়ার পেছনে বাবার একটা বিরাট ভূমিকা আছে আসলে। তাই? হ্যাঁ, বিরাট ভূমিকা আছে। কেননা মানে অ্যাপ্রিশিয়েট করার একটা যে ধারা লাগে পিঠে বা একটা হ্যাঁ, বা হাত না আমাকে নয়। মানে তুমি কোনটা অ্যাপ্রিশিয়েট হুম, করবে হুম। বা বা এই জিনিসটা বেশ ভালো। ও রুচির দিকে নিয়ে যাওয়া। হ্যাঁ, এই জিনিসটা যে ভালো সেটা যে ধর বাবার মুখে শুনলাম যে এই হুম, জিনিসটা ভালো। হুম, এবারে নিজেও ওখানে বোঝার চেষ্টা করলাম ভালো লাগছে কি লাগছে না। হুম, এবং জোর করে ভালো লাগানোর তো বিষয় নেই। ভালো লাগলে লাগলো। হুম, ভালো না লাগলে কথা বললাম। হুম, তাতে একরকম জানতে পারলাম। হুম। তো এইটা খুবই এর গুরুত্বপূর্ণ আমার জীবনে। পরিসরটা সবসময় ছিল। এইটা চিরকালই ছিল এবং এইটাই কারণ মানে আমার মনে হয় যে এইটা মানে আমার এটার পেছনে উৎসাহটা যে টের পাই, হুম, সেটা এই বাবার কারণেই কোনো একটা ভাবে শুরুতে তো বটেই। তারপরে আমি ক্রমাগত নাটক করে গেছি। আমি কখনো কোনো থিয়েটার দল সেভাবে করিনি অনেক বড় না হওয়া অব্দি। হুম, কিন্তু আমি ক্রমাগত বছরে ৪ টে ৫ টা করে নাটক কোথাও না কোথাও হুম, হুম, করতাম। মানে হুম, পাড়া, আমার হুম, বন্ধু-বান্ধব, হুম, আমাদের একটা লাইব্রেরি একটা পাড়ার একটা লাইব্রেরি ছিল সেখানে হুম, একটা সার্কিট ছিল। সেখানে হুম, একটা নাটক করতাম। হুম, কোনো একটা সময় আমি আ স্কাউট টাইপের একটা জিনিস করতাম। হুম, তো সেই হুম, স্কাউট করতাম কম, নাটক করতাম বেশি। হ্যাঁ? সেই নাটক নিয়ে আমি সেই আ মুর্শিদাবাদের ভাবতা বলে একটা জায়গা, হ্যাঁ? বা ব্যারাকপুর থেকে এসে শ্যামবাজারে এক শো করে গেছি। তো আমি ওইসব পাড়ার নাটক কিন্তু। আর তখন এখানে কালচারটাও ছিল। মানে হুম, অমুক একটা পাড়ায় হুম। ওই আমাদের পাড়ার একটি নাটকের লোক যে কিনা এই কম্পিটিশনও শ্যামবাজারের হতো। কাউকে একটা চেনে। তো সে ওটা হুম, ডিরেকশন দিচ্ছিল। তো সে ওই দলটাকে নিয়ে যে গিয়েছিল, ওটা তো আমি তখন ওটা ওই দিকটা জানি না। আমার হুম, বয়স খুব হুম, কম। এই যে সময়কার কথা বলছি। কিন্তু ওইটাও আমি করতে গেছি। ফলে ওটা হুম, একটা অভিজ্ঞতা না? হুম, ব্যারাকপুর থেকে গাড়ি করে আমরা হুম। গেছিলাম। সেই নাটকের শেষে যে প্যাকেট হয়, সেই প্যাকেট এলো, হ্যাঁ? লুচি, এই আলুর এই দম। যে এই যে পুরো ব্যাপারটা। তো তারপর এটা আমি কখনো সেভাবে থিয়েটার না করলেও আর আমার এটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। হুম। মানে আমাদের নিজেদের দল হয়ে তুই তো গেছে পথনাটিকাও করেছিস মনে হয়? হ্যাঁ, হ্যাঁ, সমমনস্ক হুম, দল আমাদের একটা দলও ছিল উর্চি হুম, বলে। হুম, মানে সেটা দাদাদের। হুম, তো বা মানে একগুচ্ছ বন্ধু-বান্ধব ছিল যাদের সবারই থিয়েটার করার উৎসাহ। বেশ কিছু বয়স দাদা ছিল যাদের একটা ইয়ে। ফলে একটা অপেশাদার কিন্তু রেগুলার প্র্যাকটিস সুলভ একটা ব্যাপার ছিল। হুম। এটা একটা ছিল। কাকু কি করতেন? বাবা এলআইসি তে চাকরি করতেন মূলত। কিন্তু বাবা আসলে আমাদের বাবার অফিস মানে ব্যারাকপুরে বাবার অফিসটা ছিল আমাদের বাড়ি থেকে ১০ মিনিট। হুম, আসলে বাবারে আমি খুব ছোটবেলা থেকেই দেখেছি যে একজন সকাল থেকে উঠে শুধু পড়ে। হুম, এটা পড়ে, খানিকটা লেখে।
তারপরে মাঝে মাঝে আমাকে বলে যে রেস্ট নেওয়ার একটা বিষয় হচ্ছে বিষয়টাকে চেঞ্জ করে দেওয়া, হুম, ওটা কিন্তু একটা রেস্ট। হুম। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো শুধু ওপর উপর ডায়লগের মতন বলছে না, সেটা একই সঙ্গে করছে। জীবনেও দেখা যাচ্ছে। হ্যাঁ। এইটা আমাকে মানে খুবই ইন্সপায়ার করে, মানে এটা আমার মনে হয় এটা খুব গুরুত্ব আছে আমার জীবনে। মানে হুম। ফলে সেই শহরের অনেকটা বাইরে থেকে, আর আমার রোজকার রেগুলার প্রত্যেকটা বন্ধুই যে এইদিকে উৎসাহ ছিল তা তো নয়। না। তো তার বাইরে বাবার একটা গভীর ভূমিকা আছে আমার জীবনে। আর দাদা মানে মেজদার তো বললি। মেজদারও আছে, কেননা ওরও এইদিকে উৎসাহ ছিল। ও হুম, আমার থেকে বড়, বয়সে বড়, ফলে ওর ঘটছে জীবনে তাড়াতাড়ি। হুম, ফলে ওরও হুম, একটা ভূমিকা ছিল। হুম। মেজদা কখনো ক্যামেরার সামনে আসতে চায়নি? ক্যামেরার সামনে আসার মানে ওরকম কোনো ঘটনা ঘটেনি। অভিনয় হুম, করতো, একই সঙ্গে পড়াশোনা করেছে, অভিনয় হুম, করতো পাড়ার নাটক যেরকম হুম, করে। হুম। সবাই আমরা করে, সবাই করতাম। সবাই হ্যাঁ। করেছি। তো আমিও সেই পাড়ার নাটকেরই কথা বলছি। হুম, কিন্তু হুম, আমি খুব রেগুলার ওয়েতে করে হুম, গেছি। হুম, আ করে তো তারপরে চাকরি পেয়েছি, চাকরি নিয়ে চলে গেছে। ব্যাপারটা হুম, এরকমই হুম, হয়েছে। হুম। এরকমই হয়েছে। তো কিন্তু ধর মার্সেল মার্সো বিখ্যাত মাইম আর্টিস্ট, হুম, হ্যাঁ? হুম। ফ্রান্সের। তো সে কলকাতাতে এসেছিল। তখন আমি যখন ওই শতবর্ষ ছিল ফ্রেঞ্চ অ্যা ইয়ের বিপ্লবের ১০০ বছর আচ্ছা। উপলক্ষে নানান কালচারাল এক্সচেঞ্জ এ হুম, অনেক কিছু হয়েছিল-টয়েছিল। তখন কলকাতাতে এখানে মার্সেল মার্সো এসেছিল। আমি তখন বোধহয় কত 3-4 এ পড়ি বোধহয়। কিন্তু আমি দেখতে এসেছিলাম শোটা। হুম। ছোটদার সাথেই এসেছিলাম। অ্যাম তো ওইটা তো একটা আশ্চর্য জিনিস দেখেছিলাম। হ্যাঁ। ঠিক আছে? এবং এগুলো কিন্তু খুব, খুব ছাপ ফেলে। হ্যাঁ, এগুলো বিরাট সেই ছাপ সময় ফেলে। বোঝা যায় না। না, না, সে সময় বোঝা যায় না। কিন্তু সেটার কিছু, কিছু ইমেজ আমার কাছে এখনো স্পষ্ট। একদম, হ্যাঁ? একদম। আ বরং খুবই কাছের রিসেন্ট ইমেজ অত স্পষ্ট নয়। যেটা ওইটার সাংঘাতিক ইমপ্যাক্ট আছে। এই খামখেয়ালিপনা তো আছেই হ্যাঁ, মানে মেমোরির। তো সেইসবের ভূমিকা আছে আরকি। সবেরই ভূমিকা আছে। তারপর তোর অনেক কিছুই ভূমিকা আছে। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ লাইফটা নিয়েও জানতে চাইবো। হুম। কিন্তু তার আগে আমি জানতে চাই স্কুলের বন্ধুরা আর কলেজের বন্ধুরা, কলেজ সেটা কিরকম? স্কু স্কুলের আ বৃত্তটা কিরকম ছিল? স্কুলে আমার একদম স্কুলের বন্ধু আমার আসলে না, যেহেতু মফস্বল অঞ্চলে যাওয়া হুম, হয়, স্কুলেরও একটা বন্ধু থাকে। পাশে পাড়ার একটা নিজস্ব পাড়ার একটা গোষ্ঠী থাকে। তো হুম, এই করে আমি এবার ৩ টে গোষ্ঠী ৪ টে গোষ্ঠীর মধ্যে আমার, এবং হুম, হয়তো আমি এবং আরো ১ জন ২ জন কমন। অনেকে হুম, হয়তো অনেককে চেনেও না বা মুখ চেনে, হুম, এইরকম। তো কিন্তু আমার স্কুলের যে বন্ধু-বান্ধবদের সঙ্গে আমি মিশতাম, তাদের সাথে আরো একটা বড় সার্কিট ছিল যারা হুম, স্কুলের নয়। হুম, ধরো আমরা ক্রিকেট খেলছি হুম, হুম, বা করছি। কেননা স্কুলটা তো আমাদের বাড়ির খুব কাছে। হুম, আমি পড়তাম ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। হুম, তো সেখানে স্কুলের ৪-৫ জন বন্ধু হুম, এবং আরো সবাই এদিক ওদিককার। হুম, আবার স্কুলের ঘনিষ্ঠ বন্ধুরা কয়েকজন আবার খর্দা-টর্দায় থাকতো। মানে হুম, সবাই ব্যারাকপুরে থাকতো না। তারা আবার হুম, অন্য জায়গা থেকে পড়তে আসতো। স্কুলের বৃত্তটা থেকে বরং ওই লোকাল অঞ্চলের বৃত্তটা বেশি। তাদের স্কুলের কিছু ছেলে আছে ক্লাসের, হুম, আবার কিছু জুনিয়রও আছে, আবার কিছু হুম, সিনিয়রও আছে। মানে হুম। ওই বৃত্তটাতে। সেইটা যেহেতু পাড়ার, যেহেতু যেহেতু হ্যাঁ, মানে মূল সূত্রটা পাড়া। হ্যাঁ, হ্যাঁ, পাড়া এবং তো ওই আশপাশের অঞ্চল। অঞ্চল আরকি। হ্যাঁ। হ্যাঁ। আর কলেজ? তুই কলেজে আমার আলাদা করে খুব একটা বড় সার্কেল খুব একটা তুই গড়ে ওই ওঠেনি। কলেজের সময় রূপকলা কেন্দ্রতে যাওয়া শুরু করে দিয়েছিস? কলেজের সময় যাচ্ছি অ্যাকচুয়ালি। যাচ্ছিস। কি করতে যাচ্ছিস? যাচ্ছি মানে তখন আমার বন্ধু মনীষ আমার বন্ধু। মনীষ আচ্ছা, রূপকলাতে ভর্তি হয়েছিল। মনীষের আচ্ছা। সঙ্গে গিয়েছিলাম। হ্যাঁ। না, এটা জাস্ট কলেজের পরে অ্যাকচুয়ালি। না, কলেজের সময় নয়। আচ্ছা, আচ্ছা। কলেজের সময়। তা এবার রূপকলায় আসি। হুম। রূপকলায় কেন যাওয়া শুরু করলি? রূপকলায় আমার বন্ধু মনীষ ব্যারাকপুরের ছেলে। ও হ্যাঁ, রূপকলায় চান্স পেল। ও আচ্ছা। যেদিন ভর্তি হতে গেল আমি ওর সঙ্গে গেছিলাম যে, "চল যাই হ্যাঁ, আমার সঙ্গে।" পরিবেশ দেখি। হ্যাঁ, মানে যাই পরিবেশ দেখি। হ্যাঁ, তো পরিবেশ দেখতে গিয়েছিলাম। তো তারপর অনেকের সাথে সবার সাথে বন্ধুত্ব হয়। হ্যাঁ, ওদের যে পুরো ব্যাচটা হ্যাঁ। তাদের প্রত্যেকের সাথেই বন্ধুত্ব হয়ে গেল। এভাবেই প্রদীপ্তর সাথে বন্ধুত্ব হলো এবং সবার সাথে হলো। এবং ওদের ওদের যা ওদের প্রজেক্ট করতে হয়েছে, হুম, সবারই কারোর না কারোর কোনো না কোনো প্রজেক্টে আমি অভিনয় করেছি। হুম, অ্যা তো এখন তারা প্রত্যেকেই মানে প্রত্যেকেই কাজ করে। হুম, হ্যাঁ? উম কেউ চ্যানেল-ট্যানেলেও আছে, হুম, বড়, হুম, বড় জায়গায় আছে। হুম, হ্যাঁ? বা তো সেই সবাই ওই রূপকলার একটা বড় অনেক বন্ধু হুম। হয়েছে একসঙ্গে। হ্যাঁ, তো সেই যাওয়াটা ওই কারণে। তো তখন ওরা সব স্টুডেন্ট ছিল আর আমিও তখন অভিনয় করতে চাইছিলাম। হ্যাঁ, আর যেহেতু টালিগঞ্জে কোনো সুযোগ ছিল না, হ্যাঁ, আর এই জায়গাটা কেউ চিনতো না। হ্যাঁ। যে এখানেও অভিনয় করা আমিও যেতে জানতাম না। এখানেও অভিনয় হ্যাঁ। করা যায়। তো আমি ওখানে নিশ্চিন্তে আপন মনে অমিত দাও কি ওখানে ওভাবেই গেছিল? অমিত ওখানে। হ্যাঁ, অমিত ওই আরেক বন্ধুর সূত্র ধরে ও রূপকলায় আসে আচ্ছা, এবং অমিত তো মানে আমার থেকেও অনেক বেশি কাজ করেছে রূপকলায় আসলে। আচ্ছা। তাই? প্রচুর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রচুর, প্রচুর। অজস্র।
তো আর আমিও করেছি সে সময়, আর হুম। এই আর কি। আমাদের প্রোডাকশন কন্ট্রোলার প্রদ্যুৎ দা আমাকে একটা গল্প বলছিল, যখন আমি তোর বিষয়ে প্রসঙ্গে কথা উঠেছে তখন হাসছে, বলছে দেবাংশুদার কথা খুব মনে পড়ে, যে দেবাংশুদা ওই সিরিয়ালটা বল, বন্নিশিখা। বন্নিশিখা, বন্নিশিখায় তোর ছবি দেখে একটা এপিসোডের জন্য ডাকা হয়েছিল। তুই শুট করে যাওয়ার পর প্রদ্যুৎ দাকে ডেকে শুদ্ধ বাংলায় গালাগালি করেছিলেন এবং বলেছিলেন একে একটা এপিসোডের জন্য ডাকলো কে। তখন বলেছে বুঝতে পারিনি, এ হয়ে গেছে ওই হয়ে গেছে। বলছে একে অবিলম্বে এর নাম্বার লেখ, একে ইয়ে করে রাখ। এটা আমাদের তখনকার যুগ, যখন ছবি তার পিছনে ফোন নাম্বার এইসব থাকতো, এগুলো দিয়ে জমা করতে হতো। জমা করতে হতো। তো এই ছেলেটাকে আমার লাগবে। ঠিক। এই এটা কি তোর একদম শুরুর দিক? হ্যাঁ, এটা হচ্ছে এটা এটা মানে অদ্ভুত সময়, মানে এটা হচ্ছে সেই সময় যখন আমার কাছে একটা ফোন আছে এবং আমি বিভিন্ন স্টুডিওর বিভিন্ন জায়গায় ছবি দিয়ে এসেছি, ছবির পিছনে নাম্বার দিয়ে এসেছি, এবং যখনই ফোন বাজে মনে হয় সেই ফোনটা যেটা আমাকে আমার জীবনটাকে গড়িয়ে দেবে এসে গেছে। তো এটা সেই সময়। তো তখন যথারীতি বন্নিশিখায় আমি করে চলে গেলাম, এবং আমার সেদিনকে না 6টা গুলি আর কি, মানে 6টা গুলি খাবো, মানে ব্যাপারটা হচ্ছে যে গেলাম, গিয়ে একটা সিনে আমি বললাম আমাকে একটা সুপারি দেওয়া হলো যে অমুক লোকটাকে মারতে হবে, তাকে মারতে গেলাম এবং গিয়ে 6টা গুলি সেখানে খেয়ে 6টা গুলি খেলাম। এই যে দুটো সিন, একটা শান্তিদার সাথে, ওই শান্তিদা আমাকে ওই সুপারিটা দিচ্ছে আর তারপরে হচ্ছে মার্কে মরে যাচ্ছে, কাট 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 কাট। ওইটাও আমার সঙ্গে প্রথম হলো, আমি সেদিন ফার্স্ট বডি এফেক্ট লাগালাম। তো সেটাও একটা খুবই ঘটনাবহুল দিন, ওই যে একটা সিন করে আমি চলে যাচ্ছি, দিনটা খুব ঘটনাবহুল, কারণ 6টা গুলি ফুলি খেলাম, কি ঘটলো দেখলাম, পুরো সিস্টেমটা বুঝলাম। এবং যাওয়ার সময় আমাকে দেবাংশুদা ডাকলো, ডেকে বললো যে ভালো হয়েছে তোর এটা। আর আমার মনে আছে একটা কথা, যে আমার বাবা মা মারা গেছে, ঠিক আছে, তো এটা গল্পটা বলি, বাবা মা মারা গেছে, এবং আমি জিজ্ঞেস করছি বাবা কবে মারা গেছে, তো 11 বছর আগে ও একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এবং সেই অ্যাক্সিডেন্ট আসলে অ্যাক্সিডেন্ট নয়, তারই প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে উস্কে পাঠানো হচ্ছে এবং আমি বিফল হচ্ছি। তো দেবাংশুদা বললো আমার ভালো লেগেছে যখন তুই বাবা মা মারা গেছে কথাটা বললি, তখন গলাটা কাঁদো কাঁদো করিস নি, এটা আমার ভালো লেগেছে। ঠিক আছে, তো আমারও ভালো লাগলো, মানে তারপর মিটে গেল। তারপর আমাকে আবার ফেরত করে ডাকলো, ডেকে বললো যে কেউ যদি কখনো জিজ্ঞাসা করে যে তুই কি এই সিরিয়াল আগে কোনো ছোট সিন করেছিলি, তোকে কিন্তু বলতে হবে না, এবং নাই বলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে বলে তারপর আমার একটা বড় পার্টের, যেহেতু 6টা গুলি খেয়ে ফেলেছিস আর তাকে ফেরানো গেল না, অতএব তোকে আচ্ছা। কিন্তু এইটা আজকে যেটা দুঃখ লাগে, এটা দেবাংশুদারই ক্রেডিট, আমি বলবো মানে এটা যে ওই দেবাংশুদার সিনটা, হ্যাঁ মানে একটা ছোট্ট কে সিন করে চলে গেছে, আবার তাকে দেখে ম্যাজিকটাকে এত বড় একটা পার্ট দিয়ে আমাকে ফিরিয়েছিল, সেটা কিন্তু খুবই বড় পার্ট, মানে তখন অলমোস্ট সেটা তখন রিমঝিম ছিল সিরিয়ালের হিরোইন, তো একটা রিমঝিমের একটা প্রেমিক হয়ে একটা আরেকটা, মানে সে একটা, মানে সে একটা ফেক ছবি আঁকে, দুটো সিনের মধ্যে একটা ম্যাজিক চিনতে পারা, মানে এটা একটা আশ্চর্য ব্যাপার, এটা একদমই দেবাংশুদার ব্যাপার, মানে এটা দেবাংশুদারই ক্রেডিট, এটা আমি আমার আজকে টেলিভিশনে কি কোনো ডিরেক্টরকে এই সুযোগটাই দেওয়া হবে বলে জানি না, মানে আমার হ্যাঁ, মানে যাকেই দেওয়া হোক না কেন, যে মানুষটাকে যারা খুঁজছে যে কাকে দিয়ে কাজ করানো যায়, কে কাকে আর একটু বড় পার্ট দেওয়া যায়, তাকে এরকম একটা লেভেলের চোখ থাকতে হবে, তার এরকম লেভেলের ব্যাপারটাকে বুঝতে হবে। কারণ আমি তো বললাম আমার সিনটুকু তো ওইটুকুই ছিল, দেবাংশুদা তো মানে সবটা জানতো না, তো এখন অতটা আমি আশা করছি না সবার থেকে, কিন্তু কেউ না কেউ তো আছে যে কিনা ট্যালেন্ট খুঁজছে তথাকথিত, তার চোখটা তাহলে এরকম একটা কিছু হওয়ার না হলে সে কি খুঁজছে বা কোথা থেকে খুঁজবে, মানে আমি জানি না, মানে এটাই হতে হবে, এটা আমার মনে হয়। তোর এই যখন বন্নিশিখায় গিয়ে এরম ভাবে ম্যাজিকটা তৈরি হলো, ম্যাজিক বলবো না, তাতে কিছুই জীবন বদলায় না, তখন আমাদের ওই ধাপগুলো চলছে, কিছুই না, ছোট ছোট তুমি একটু পার্টটা একটু বাড়লো, একদিন পার্ট করে গেছিলে, সেটা না হয় তুমি আরো মাসে 7-8 দিন কাজ করছো। কিন্তু এই যে তুই প্রথম দিনে এটা করতে পারলি, এটার পিছনে কি তোর ওই রূপকলা কেন্দ্র ঘষা মাজাটাকে একটু দায়ী করবি?
হ্যাঁ, রূপকলার এটা ইম্পর্টেন্স তার আগে হয়ে গেছে তো রূপকলাটা খানিকটা। হ্যাঁ, হ্যাঁ, রূপকলা তখন হয়ে গেছে। মানে রূপকলার ইম্পর্টেন্সটা হচ্ছে যে রূপকলা দিয়ে আমি প্রথমত ক্যামেরা ফেস করি। সেটাই বলছি। মানে আমি যখন টালিগঞ্জে যে কোনো কাজই করতে এসেছি, তার আগে একটু আমি equipped হয়েছিস। রূপকলাতে আমি মানে তখন আমি দেখেছি ক্যামেরা করলে কি হচ্ছে, নড়তে চড়তে গেলে কতটা কম নড়তে হচ্ছে। এটা আমি একদম মানে আনকরা হয়েও আনকরা নই আরকি। আমি ওখানে খানিকটা ওদের সঙ্গে তো আমিও প্র্যাকটিস করেছিলাম। ওই যারা তখন সিনেমা বানানো শিখছিল, তোরও ঘষা আমিও মাজা তখন তো হচ্ছে। একটা অ্যাক্টিং এর একটা জিনিস করছিলাম। কেননা দেখতে পাচ্ছিলাম কাজগুলো। কাজেই সেটা তো আমি তখন খুব সচেতন ছিলাম সেই ব্যাপারে। আরো একটা ব্যাপার ছিল যে আমি একটা কয়েকদিন স্ক্রিপ্ট লিখেছি মেগা সিরিয়ালে। হ্যাঁ, হ্যাঁ, জানি তো। হ্যাঁ, তো সেই সময়ও আমি একভাবে জিনিসটাকে দেখেছি যে যখন একটা ছবি আসে, সেই ছবিটার ঠাঁই কোথায় হয়? হুম, হুম। একজন স্ট্রাগলারের ছবি। একজন নতুন ছেলে এসে ছবি দিয়ে গেল, তার পিছনে ঠিকানা লিখলো। ছবিটা গেল একটা ফাইলে। সেই ফাইলটা খোলা হবে কবে? ক্রাউড লাগবে যেদিন সেদিনই কিন্তু। অতএব আমি তো ওইদিকে বসে বসে দেখতাম। ফলে আমি তো অভিনেতা হতে এসেছি, আমি তো স্ক্রিপ্ট রাইটার হতে আসিনি। আমি তো দেখছি আমি আসবো, ওই ফাইলে চলে যাবে, তারপরে তো বিয়ের দিন খুঁজবে। এবারে বিয়ের দিন ওরকম ছবি আমি বলতাম যে ওরকম ছবি দেখলে ছবি বিশ্বাস করে এঁকে যায়, ভাল লাগবে, বরের জাটা হয়ে যাবে, নিয়ে এঁকে দিয়ে দে। ছবি বিশ্বাসের হালও এই হবে যদি ছবি দেখো, ফাইল থেকে ছবি বের হয়। তো ব্যাপারটা পিকচার প্রুফ নাথিং না। তো ফলে আমি না, যেটা হয়েছিল যে যেহেতু রূপকলায় করেছিলাম, ওই সব যেগুলো নিয়ে আমি 4-5টা ভিডিও বানিয়ে একটা শরীর তৈরি করেছিলাম, যেটা কিনা আমাদের সময় মনে হয় না যে কেউ আলাদা করে করছে বা কারোর উপায়ও নেই, একটা নতুন ছেলে কোত্থেকে পাবে। আমি তো রূপকলাতে করেছি বলে কতগুলো ভিডিও পেয়েছি। এই শরীরটা আমি 4 জনকে দেখিয়েছিলাম। কবিরা মানে দিয়েছিলাম, কবিতার সন্ধান আমাকে একজন দিয়েছিল যে আমাদের এক বন্ধু, সে একটা ছবি করতে চায়, চলেছে, তাকে দিতে পারবে। এইভাবেই অতনুদা, এবং সেই ব্যারাকপুর থেকে এসে অতনুদার এই সার্ভেন্টের বাড়িতে একটা বিরাট স্ট্রাগল করে এসে ওটা একদিন পৌঁছে দিলাম। অতনুদা বললো, আমি তো মেগা সিরিয়াল করি না, আমি তো টেলিফিল্ম করি, তবু আপনি দেখবেন যদি হয় মেগা সিরিয়াল। অতনুদা আমাকে যথারীতি আর অচেনা ছেলেকে কিছু সুপরামর্শ দিল, যারা মেগা সিরিয়াল করে তাদেরকে তুমি দেখো, সেখানে রেগুলার তুমি কাজ পাবে। আমি যাকে চিনতাম এবং গোটা 4 দিয়েছিলাম। ওখান থেকে আমার একটা কাজ কিন্তু আসলে মনে হয়েছিল বলে, সেটাও কিন্তু একটা কারণ আর কি ওটা শুরু হওয়ার। তো ফলে ওইভাবে খুবই ধীরে ধীরে হয়েছে, কিন্তু মানে রূপকলার এই বিরাট ভূমিকা আছে। তুই স্ক্রিপ্ট রাইটার যখন ছিলিস তখন একটা বিশাল দুষ্টুমি করেছিলিস। তুই স্ক্রিপ্ট রাইটারের ফেসটার কথা বললি বলে নাম নিচ্ছি না, তুই কোন একজন ডিরেক্টরের সাথে দেখা করে কি ইন্টারভিউ নিবি বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলি নাকি? না, আমি তখন তো মনে প্রাণে করতে চাই অভিনয়, এবং আর আমি সেটা করতে পারছি না। আমাকে একটা মেগা সিরিয়ালের স্ক্রিপ্ট ডায়লগ লিখছি, তখন একটা কাজ পেয়েছি যে একটা ডায়লগটা অনলাইনে রেডি আছে, তুমি সেই অনুযায়ী ডায়লগ লিখতে হচ্ছে। তো আমি রোজ ঢুকি এবং ওইখানে ওই স্টুডিওতে একজন খুবই বিখ্যাত পরিচালককে আমি দেখি যে তিনি বসে আছে, তার আচ্ছা, বন্নিশিকা কি তখন হয়ে গেছে? না, কিচ্ছু হয়নি। ও, বন্নিশিকাও হয়নি। না, আমি কোনো অভিনয় তখন কিছু করতে পারিনি। তো এইবার আমি ওনাকে দেখতে পাই, আর রোজই আমার ইচ্ছা হয় যে মানে কি জানি, মানে কি ইচ্ছা জানি না, মানে কোনো কারণ নেই আমাকে পাঠ দেবে বলে, কিন্তু কি হলো একদিন ফাট করে ঢুকে গেলাম ওর নির্দেশক ভদ্রলোক। আর উনি প্রায় খুবই ব্যস্ত একজন পরিচালক, ছবির পরিচালক, রেগুলার শুটিং করছেন, মানে কখনো দেখা যেত আমার লম্বা দেখা যেত না, আবার অফিস ওনার ওটাই। তো আমার তখন না ওই স্টুডিওতেই অফিস, ওই স্টুডিও মানে এরকম একটা লম্বা দাড়ি, এরকম একটা আমার ছিল সেই সময়টা, এরকম একটা লম্বা ছুচলো দাড়ি, একটা গোঁফ। তো আমি ওনাকে ঢুকে বললাম যে আপনি কি মিস্টার অমুক, ওনার টাইটেলটা বলে। তো হ্যাঁ, কি হয়েছে, কি ব্যাপার? তো আপনি মিস্টার, আরে বাবা, আপনার কথা খুব শুনেছি। এবার উনি মানে বিরাট ব্যাপার কিন্তু, ঠিক আছে, উনি যে বাংলা ছবি বিরাট ব্যাপার, উনি বলছে কি তাহলে মানে কি হয়েছে নাকি উনি বলছেন। আমি বলছি দেখুন, আমি তো জাস্ট কলকাতাতে কদিন হলো এসেছি, ছিলাম ইটালিতে, করতাম একটা কাজ করতাম, আর থিয়েটারের খুব উৎসাহ, থিয়েটার করতাম। এখানে এসে আমি কিছু করতেই সবাই বলছে যে মানে মিস্টার অমুকের সঙ্গে যদি তুমি কাজ করতে পারো তাহলে কিন্তু তুমি এই বাংলার ব্যাপারটা বুঝবে। তো স্যার, আমি আপনার সাথে এটা একটা কাজ করতে চাই। আরে বুঝতে পারছিস তো, কেউ কোনো পাত্তাই দেয় না, সে বলছে কাজ করতে চাই। হ্যাঁ,
তো উনি উনি মানে দয়া করে বলছেন না ঠিক আছে আমি তো বেরিয়ে যাবো, সত্যি উনি বেরিয়ে যাবেন রেগুলার, ওনার গাড়ি প্রায় আউটডোর চলে যেত, আউটডোর বেশি দূর যেত না, যেত ফলতা অব্দি, কিন্তু আউটডোর বেরিয়ে যেত। তো তো তারপরে উনি বললেন যে আমি ফিরে এসে দেখা করবো, পরে উনি চলে গেলেন। আমি তো ওখানে রেগুলার স্ক্রিপ্ট লিখি, আমি তো ওটা করলাম মনের আনন্দে, হেভি ভালো লাগলো। তারপরে কি করবো, আমি কালকে আসবো আবার, আমাকে তো রোজ স্ক্রিপ্ট লিখতে আসতে হবে, এই অফিসটা পেরিয়ে, কেউ জানে না আমি এটা করেছি। তারপরে আমি বলছি আচ্ছা ওনাদের আউটডোর থেকে ওনারা কবে ফিরছেন, বিভিন্ন লোকে জিজ্ঞাসা করছি, তারপর ওনারা আউটডোর থেকে অমুক তারিখ ফিরবেন। আমাকে একবার দেখেছে, মনে রাখতে হবে না, গোপ দাড়ি কেটে তারপরে করে যাতায়াত করেছি। তারপর ওনার সঙ্গে এমনি আমি অভিনেতা হওয়ার পর ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। এটা আমি ওনাকে বলিনি অবশ্যই, না এটা বলার কথাও নয়। তো রাতভর বৃষ্টিটা কি করে, মানে এরপর কোন কত নম্বর রাতভর বৃষ্টি? রাতভর বৃষ্টিটা এই সময় পর, মানে ওই যে আমি বন্যী শিখা করলাম, বন্যী শিখা করতে করতে আমি বন্যী শিখা যিনি লিখতেন তিনি কোনোভাবে ওই রাজশ্রীদাকে বোধহয় বলেছিলেন, তো সে আমাকে একদিন ডাকলো, তো ওখানেও একটা ওই ওরকম টেস্ট হলো, তাকে বন্যী শিখা অল্প বিস্তর দেখা যাচ্ছিল তখন আমাকে। অতএব ওখান থেকে রাতভর বৃষ্টিটা হলো। রাতভর বৃষ্টি আছে সেভাবে প্রথম একটা ডেইলি ট্র্যাক করা একটা সিরিয়াল শুরু করলো সেভাবে বলতে। এবং সেখানে তো মানে তারপর টেলিভিশনে মোটামুটি তুই রাতভর বৃষ্টির পর থেকে টেলিভিশনে রেগুলার কাজ করা শুরু করলাম। মানে তার আগে ওই ধর ওই বন্যী শিখা আমাদের আলাপও হলো, সে সময়ই তোর সঙ্গে আমার আলাপ একদম। বন্যী শিখা তুই কি বলছিলিস? ওই বন্যী শিখায় 2-3 দিন যে করেছি, ওই তারপরে বা ওই ধর সাহিত্যের সেরা সময় একদিন পাঠ করেছি বা করেছি, এরকম তার আগে যা করার করেছি। কিন্তু তখন তাহলে মেগা চ্যানেলে করেছিস, সাহিত্যের সেরা সময় করেছি একটা দুটো করেছি। আর ওই 2-3 জন ডিরেক্টর যারা আমাকে ডাকতো, মানে নইলে মানে তারা কোনোভাবে চিনতো। আমি ওই যে স্ক্রিপ্ট রাইটিং যখন করেছিলাম তখন আমি একটা ওই বাংলা এখন বলে একটা চ্যানেল ছিল, বাংলা এখন বলে একটা কেবল চ্যানেল, ওই আমাদের ওই সময়টা আর কি বলছি, সেই চ্যানেলে একটা সিরিয়াল আমি স্ক্রিপ্ট লিখতাম, অ্যাকচুয়ালি যেখানে আমার সঙ্গে অপরাজিতার আলাপ হয়, ওখানে অপরাজিতা ওই সিরিয়ালটাতে অভিনয় করতো। আর শাহিদুর আছে না, শাহিদুর হিরো ছিল। তো তো ওইখানে যে পরিচালক ছিলেন তিনি কাজ করতেন মাঝে মাঝে চ্যানেলটি, তো আমাকে কখনো কখনো উনি আমাকে পাঠ দিয়েছেন, এই একদিন দুদিনের পার্টি, কিন্তু উনি আমাকে ডাকতেন, তো করেছিলাম। তারপর রাতভর বৃষ্টিতে হলো, রাতভর বৃষ্টির সঙ্গে মানে ওই সময় মেগা সিরিয়াল করতে হবে, ওটা অভিনেতাকে রেগুলার টেলিভিশনে কাজ করা মানে তাকে একটা মেগা সিরিয়াল করতে হবে, যার রেগুলার ট্র্যাক আছে। তো রাতভর বৃষ্টি সেটা হলো আর কি আমার জীবনে। তারপর মানে এই যে তুই 4টে জায়গায় 4টে দিয়েছিলি তোর ভিডিওতে, কবিদা, অতনুদা আর চেনার সেগুলো কি পাকা শুরু করছিল ইন দ্য মিন টাইম টেলিভিশন যখন করছিস কিছু? না, তুই তো টেলিফিল্মও করছিস প্যারালালি রাতভর বৃষ্টির পরে নাকি? টেলিফিল্ম তাড়াতে ধীরে ধীরে হয়েছে, মানে ওগুলো তাড়াতে তখন আমি শুধু প্রদীপ্তই সে অর্থে কাজ করেছি। প্রদীপ্ত তো মনে হয় পিঙ্কি বৌদি দিয়ে শুরু নাকি? পিঙ্কির আগে বোধহয় ওই বিশ্বাস নাও করতে পারেন ফার্স্ট, তারপরে পিঙ্কি, প্রদীপ্তর সঙ্গেই করেছি, তার আগে খুব একটা টেলিফিল্ম করিনি। আচ্ছা, মানে অন্য কারোর সঙ্গে আর কি। কিন্তু রাতভর বৃষ্টি করতে করতে আমি নীল সীমানা বলে একটা সিরিয়াল হতো সেই সময়, নীল সীমানা করি, নীল সীমানা একটা সেকেন্ড জেনারেশন শুরু হয়, ওটা করি। আর ওই যে বন্যী শিকারী ফেরত আসাটা, সেটাও এই সময় হয়, ওই অতদিন পর, তার আগে ওই একদিনের পাটটা করে গেছিলাম, ফেরত আমি এই সময় আসি। তো কিন্তু তারপর এই আর কি, তারপর এইটা করতে করতেই আমি পাগল প্রেমী করি, রাতভর বৃষ্টি করতে করতে পাগল প্রেমী করিস, আমার মনে আছে। তোর কি মনে হয় পাগল প্রেমী যদি আজকে সুপারহিট হতো তাহলে তোর তো ভালো থেকে খারাপ বেশি হতো না ভালো বেশি হতো? ভালো হতো না, বলে তোর পারতাম না করতে, মানে যদি ওটা সুপারহিট হয়েও যেত আমি ওই ফর্মুলাটাকে আমার ক্ষমতায় টানতে পারতাম না, মানে বলে হতো মানে, কিন্তু পরেরটা আমি আর করতে পারতাম না, কারণ আমাকে তখন নাচতে হতো, আমি পারতাম না কিছু, যদি মানে কনভিন্সিং এবং লোককে ভালো লাগানোর মতন, আমি নিজে কনভিন্স হতে হচ্ছে হয়তো, কিন্তু লোককে ভালো লাগানোর মতো নাচ আমি কোনদিন নাচতে পারবো না। কিন্তু তুই যখন চরিত্র হয়ে নাচিস, তো ওটা তো অ্যালাউ করতো না ছবিটা, ওই ফরম্যাটে তো মানে টেকোর নাচ তো চরিত্র হয়ে নাচতে আমার হেভি লাগে, তো টেকোতে নাচ বা বাকিটা ব্যক্তিগততে একদম ফ্রিক আউট,
চরিত্রহীন নাচতে আমার দারুণ লাগে, হ্যাঁ, কিন্তু ওই নাচটা ওই নাচটা ওই নাচটা ডেকোরেশন, ওই নাচটা আমি পারি না, মানে পারি না। এটা একেবারেই মানে আমারও প্রচন্ড ব্যর্থতা হ্যাঁ যে হ্যাঁ, আমি পারি না। ওই জন্য ওই ফরম্যাটে ওটা আমি যদি হিট হয়ে নাচটা যেত আমার কোনো লাভের লাভ হতো না। এনজয় করি না জানিস তো। আর আমি না ওই জন্য ডেলিভারিটলি তারপরে কিন্তু 4-5টা 6-7টা ছবি এসেছিল যেখানে ওই ফরম্যাটের আর কি, তো সেগুলো ভালো মন্দের বিচারে যাচ্ছি না, কিন্তু আমি করছিলাম সিরিয়াল, কিন্তু ওই ছবি আর দ্বিতীয়বার করতে যাইনি, মানে আমি না মানে পরিষ্কার না বলে দিয়ে আর কি কাটিয়ে দিয়েছি। কিন্তু ব্যাপারটা লিডি রোল ছিল, মানে কিন্তু দেখছি যে ওই নাচতে গাইতে হবে যখন, তখন আমি জানি আর আমি এনজয়ও করিনি, মানে আমি যখন করেছি তখন মানে আমি বুঝেছি যে এটা তো একটা কঠিন বিষয়, মানে আমি নিয়ে নিয়েছি যেটা, মানে করতে করতে হ্যাঁ মানে তখন মানে মানে গলায় মানে ওই নাচ আমার তো একটা ডিপ্রেশন চলে আসবে একদম এসে গিয়েও ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, মানে ওই 7টা-8টা নাচতে হবে, এবং সে নাচ মানে সেটা সেই ছবিটা দিয়ে আলু অর্জুনের ডেবিউ হয়েছিল, তো সেই সিডিটার থেকে আমাকে আমারও ডেবিউ হচ্ছে ওই একই ওই স্টেপস, আমাকে বুঝতে পারছিস মেলাতে হবে, তো এটা আর ওটা ডাবল ভার্সন ছবি হচ্ছে, ফলে আমার পাশের জন যে সে কিন্তু মোটামুটি নেচে দিচ্ছে, এবার সেটাও তো একটা তুই নতুন ছেলে হিসেবে তুই খানিকটা প্রেশার নিয়ে নিবি না, এই ফ্লোরের প্রেশার, তুই মানে ফ্লোরের প্রেশারটা তো কম বয়সীদের নিয়ে নেওয়ার একটা প্রবণতা থাকে, এবং সেটা থেকে মুক্ত হতে পারলে ভালো, কিন্তু তুই আমি খানিকটা মুক্ত, পাশেও তো আমাদের কেউ নেই, আর ওটা সম্পূর্ণ অচেনা জায়গায় শুটিং হচ্ছে, পুরো শুটিংটা হচ্ছে উড়িষ্যায়, ফলে কাউকে তুই চিনিস না, আর তার মধ্যে তোকে করতে হবে আলু অর্জুনের স্টেপ কপি, বুঝতে পারছিস, কঠিন, খুব কঠিন, খুব কঠিন। আমি বলছি আমি কেঁদেওছি, আমি সিরিয়াসলি ঘরে বন্ধ করে মানে চিৎকার করে কেঁদে আমি ফার্স্ট স্টেশনটা বার করেছি, যে এটা মানে কি হলো রে ভাই, কারণ 78 দিনে শুটিং ছিল, বুঝতে পারছিস তো, আর একদম বাংলা শুনতে পাচ্ছিলাম না, আর বাংলায় পাঠ করছি, ওটাও আমার খুব অসুবিধা হয়েছিল, কেউই বাংলা বলছে না, ইউনিটের বাংলা বলার মতন খুব একটা লোক ছিল না, কেউ ছিল না, মানে আমার কো-অ্যাক্টর ছিল, কিন্তু মানে আমি তার সঙ্গে খুব একটা কথা বলার মতো বলবো বুঝতে পারছিলাম না বলে আর বাংলা হিন্দি যাই হোক না সেটা বলা হয়নি, কিন্তু কিন্তু আর কেউ যেহেতু ইউনিটের কেউ বলছে না, তো তখন ওটা একটা 78 দিন তুই ওই ভাষাটা একবার নিজে ছাড়া আর কেউ বলছে না, এমনকি তোর সঙ্গে যে পাঠ করছে সেও আসলে মানে ওড়িয়া ভদ্রলোক, তিনি কোনো ক্রমে করে বলে দিচ্ছে ডায়লগ, এবার ওটা একটা ওইটাও খুব কঠিন ছিল ওই ছবিটা, কিন্তু ওই ছবিটা একটা বিরাট শিক্ষা, কি কি করিব না, কি কি করিব না কিভাবে করিব, হ্যাঁ যাহা দেখিব তাহা দেখিয়া উৎসাহী হইয়া নাচিয়া ঝাঁপিয়া পড়িব না, এই যে পুরো ব্যাপার, ঝাঁপিয়া পড়িয়া নাচিব না, ঝাঁপিয়া পড়িয়া নাচিব না, এই পুরো ব্যাপারটা হ্যাঁ খুবই সুন্দর করে বুঝেছিলাম আমি, মানে এবং এই ছবিটার এই ধরনের ছবি করাটার যে একটা অভিনেতার যে শ্রম, সেটাকে সম্মানও করতে শিখেছি এখন, জানি যে ভাই এই ছবিগুলো যারা করে তারা যা পরিশ্রম করতে হয় সেটার একটা সম্মান প্রাপ্য আর কি, সেটা সত্যি আমরা যে ছবিগুলো করি তাতেও একটা পরিশ্রম আছে, কিন্তু এত ফিজিক্যাল যেটা সেটা তো রিয়েল ফিজিক্যাল, সেটা বেশ চাপের আছে। আর তোর প্যারালালি চলো লেটস গো হচ্ছে বা এইগুলো কোন সময় থেকে হওয়া শুরু হলো তাহলে? চলো লেটস গো তোর পাগল প্রেমীর কতদিন পর চলো লেটস গো? 1.5-2 বছর বোধ হয়, আমি এমনিতে সাল তারিখ নিয়ে খুবই গুলি যাই, সাল তারিখ বলতে হবে, আমি তোকে সিরিয়ালের নাম দিয়ে এখানে বলতে পারবো, হ্যাঁ সিরিয়ালের নাম দিয়ে বল, আমি তাহলে মিলিয়ে দেবো একদম। ওই তো চলো লেটস গো যখন আমরা শুটিং করছি তখন তুই করছিস চিরদিনই করছিস, রুদ্র তো একদিন লেটে, তাহলে সাল 2007-06 হবে, 2007, হ্যাঁ। এবার চলো লেটস গো হয়ে গেল, চলো লেটস গোর আগে এবার চলো লেটস গো যখন শুটিং চলছে তখন শিলিগুড়িতে দেখা গেল মানে অঞ্জনদা রিয়েলাইজ করলো যে একটা হলে পাগল প্রেমী চলছে, ঠিক আছে, এবং তখন শুটিংটা শেষ হয়ে গেল, যখন শুটিংটা শেষ হয়ে গেল তখন মানে দেখলো যে আরে, তখন কাকেরা বলেওছে যে আরে ঋত্বিকের একটা ছবি চলছে, হ্যাঁ এখানে হলে, তো এটা আমি কানাগুলো শুনতে পেয়ে মানে এটা আর মানে ভালো লাগলো আর কি, বুঝছিস তো ব্যাপারটা, যে ওকে দেখে তো একটা ছবি চলছে ওর, এখানে একটা হলে ছবি চলছে ওর, হ্যাঁ, তো পাগল প্রেমী তখন ওই সময় রিলিজ করেছিল যখন আমরা শুটিং করছিলাম, এরকমই একটা সময় তোর একটা ছবিতে একটা চরিত্র বলে তারপর চরিত্র যখন পরে শুনলি যে চরিত্র বদলে দেওয়া হয়েছে, ধর বন্ধু বান্ধবদের চরিত্রের মধ্যে মিক্স এন্ড ম্যাচ করে, তখন তুই হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলেছিলি? ঘটনাটা কি, এটা চলো লেটস গো সময় হয়েছিল, হ্যাঁ আমার একটা কোকড়া কোকড়া চলছিল, কি যেন একটা খানিকটা মানে কি বললো, ফলে একটু বার খেলাম না, কি হলো একটু ভাবলাম যে চলো দেখি, কোনো ব্যাপার না,
চুলটা স্ট্রেট করে নিই। হুম, ফলে এবারে আমি তো ভাবছি চুলটা স্ট্রেট করে নিই, কিন্তু তাতে আমার চেহারাটা এতটা বদলে যাবে, হুম, এতটা আমি ভাবিনি। মানে আমার চুলটা স্ট্রেট থাকবে, মানে হুম, ব্যাস ঠিক আছে, মানে হুম, চেহারাটাই যে পুরো বদলে যাচ্ছে এটা মাথাতে আসেনি। হুম, এবার করে নিয়েছি সর্বনাশ, হ্যাঁ, ফুল কেস। তারপর আমরা তখন একটা সিরিয়ালও করতাম, বিজয়িনী বলে, হুম, কুশলদা ডিরেক্টর ছিল। হুম, এইবার আমি গিয়ে চুল ফুল স্ট্রেট করে গিয়ে এবার টুপি পরে ঢুকে, কুশলদা একটা বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? আমি চুলটা স্ট্রেট করে নিই। সে কি রে, তাতে কি হয়েছে? তাতে খুব বাজে বলে করেছি। এ বাবা, এটা কি করলি রে? হ্যাঁ, আমি বলছি যে হয়ে গেছে, কি করবো বলো, মানে এখন জবে জবে হবে, ঠিক হবে, সারা জীবন তো থাকবে না, আস্তে 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 ঠিক হয়ে যাবে, তবে হবে। হুম, কিন্তু এখন এটা স্ট্রেট। বলছে যে ঠিক আছে, তাহলে উল্টে ফুলটে কিছু একটা করতে হবে। কুশলদা তো হুম, জানে পুরোটা। পরের দিন আমার কিন্তু আউটডোর চলে যাওয়া, আমাকে হাসলে, অঞ্জনদা কি করবে না তোকে, তুই হুম, চুলটা নিয়ে কি করবি? তখন ওইখানে তখন একটা সিরিয়ালের পাইলট করছিলাম। হুম, পরে সিরিয়ালটা করি বলে নাম বলছি না, হুম, তো পাইলটে অরিন্দম দা ছিল। হুম, অরিন্দম দা পুরো হুম, জানে চলরেস গোর টিমের। হুম, ই কি রে, তোর চুলটা এরকম হয়ে গেছে? যে এরই একজন সিনিয়র লোক ডাক্তার দেখতে পেয়ে গেছে। মানে আমি তো ভাবছি এটা কি করে ম্যানেজ করবো। আমি যে হ্যাঁ হ্যাঁ, এটা এরকম হয়েছে, অঞ্জন দাকে কিছু বলতে হবে না, আমি ওটা একবারে দেখে বলবো। এবার এই কথা কি শোনে অরিন্দম দা? হ্যাঁ, আমি না হয় বলছি, হ্যাঁ, কিন্তু তো যা, তো তারপরে চুপচাপ, কেউ ফোন টোন আসেনি, তো আমি জানি না কিছু একটা স্টেশনে টুপিটা, হুম, যে টুপিটা চলরেস হুম, ধরে পড়েছিলাম, ওই টুপিটা পরেই আমি শিয়ালদাতে মালটা নিয়ে, অঞ্জন দা ভালো আছে? হ্যাঁ, এবার যাচ্ছি যখন ফাট করে অঞ্জন দাকে তো খবর চলে গেছে, হুম, কারণ অরিন্দম দা বলে দিয়েছে। টুপিটা খুলে, কি রে, বলে পরে ছেড়ে দিয়েছে, তুই ভালো লাগছে বলতে হবে না। আমার পার্টি, আমার ক্যারেক্টার যেন ভালো লাগছে বলতে হবে না ওকে। হুম। তো আমি আবার সেটা অরিন্দম দা বলছে ভালো লাগছে, অরিন্দম দা ঠিক আছে। তো মানে যাই হোক, তো ফাইনালি এটা হয়েছিল আর কি। এটা খুবই, আমি নিজেরও একদম ব্যাপারটা পছন্দ হয়নি যেটা হয়ে গেছিল, কিন্তু চলো লেটস গোর জন্য আমার পরে মনে হয়েছে যে ভালোই হয়েছিল, ওই চরিত্রটা যেরকম দেখতে হয়ে আছে, হ্যাঁ, সেটা ও চুলটা স্ট্রেট লেগে করেছিলাম গেছিল। বলে এটা বেশ ভালোই অন্যরকম দেখতে হয়ে আছে। কিন্তু চলো লেটস গোর পরেই আমি ক্রস কানেকশন করি। ক্রস কানেকশন, রানাদা, সুদেশ নাদি, রাধা সুদেশ নাদি, তুই, আবির, রিমঝিম, রিমঝিম, পায়েল। পায়েল। হুম। এইটা প্রচন্ড পপুলার এটা হয়, খুব পপুলার হয়, পপুলার হ্যাঁ হয়। হ্যাঁ। একটা অত্যন্ত ছোট বাজেটের ফিল্ম, সেই সময়ের সেই সময়, হ্যাঁ 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 অনুপাতে হ্যাঁ, খুবই কম বাজেটের ফিল্ম, নিউ কামার সবাই, এবং একদম। আর সবাই একদম মানে নতুন, সবাই হ্যাঁ, টেলিভিশন করে শুধু। হ্যাঁ, সেটা অবশ্য চলো লেটস গো থেকে শুরু হয়ে গেছিল। হ্যাঁ, সেটা চলো লেটস গো থেকে শুরু হয়ে গেছিল। তাও একটা চলো লেটস গোতে আউটডোর ছিল, অনেক কিছু ছিল, ক্রস কানেকশনটা সেখানে না না, সে ফ্রেশ এবং ইয়াং অনেক, ছবি অনেক, হুম, হ্যাঁ হ্যাঁ। ক্রস ক্রস কানেকশনটা তোর তাহলে কোন সাল হবে? 2009 হবে। হুম, ক্রস ওরকমই কানেকশনে নয় তোর দশ, একটা দারুণ হ্যাঁ, শিক্ষা পেয়েছিলি, যেটা তোর ডাবিংকে আমূল বদলে দেয়, ঋতুদার কথাটা। ঠিক 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 ঠিক। তোর সঙ্গে আমি এত গল্প করেছি। হ্যাঁ, তো ওইটা নিয়ে একটু বল, মানে কিভাবে আমাদের ছোট ছোট জিনিসে অনেক কিছু বদলে যায় এটা। ঠিক। আমি নিজের প্রথম ডাবিং যখন করলাম হুম, পাগল প্রেমীর সময়, তখন আমার মনে হলো যে আমি যে ডাবিংটা করলাম সেটা আমার কানে খুব জোরে জোরে শুনতে লাগছে। হুম, তখন আমি খুবই নভিস, হুম, ব্যাপারটাকে এর থেকে বেশি আর কিছু ব্যাখ্যা করতে পারলাম না। হুম, এবং এটাও আমার মনে হতো যে আমার এমনি আশেপাশে অনেক সিনেমা শুনি যেখানে আমার বেশ জোরে জোরে লাগে। হুম, তো ঋতুপর্ণ ঘোষের ছবি প্রথম দেখার পর আমি দেখলাম, আরে এইটাই তো আমি চাইছিলাম, মানে হুম, এরকম হুম, করে কথা, আর এই যে একটা হুম, যে পিচে হুম, কথা হুম, বলছে, এইটাই তো হয় হুম, না, চট হুম, করে হুম, হয় না। হুম, তো আমি ওইটা একটা অ্যাচিভ করার ট্রাই করতে শুরু করলাম, হুম, কিন্তু আমি জানি না ওটা কি করে হয়, কারণ আমাকে রেকর্ডিস্ট তো ওটাকে ওই সিস্টেমটাই যায় না, তখন হুম, একটা থ্রো চায়, হুম, একটা কথা আছে না, একটা থ্রো দাও, ক্ল্যারিটি। ক্ল্যারিটি পরিষ্কার করে দাও, এইসব এর চক্করে ওইটা আমি আর করতে পারছি না। কিন্তু ক্রস কানেকশনের খানিকটা ট্রাই করলাম, ওটা রানাদাও খানিকটা বললো, সবাই করলো, কিন্তু হলো। করে তারপর ছবিটা ঋতুদা দেখতে এলেন। হুম, দেখতে এলেন তো দূরে দূরে রয়েছি আর কি, মানে হুম, যেহেতু এবারে হঠাৎ করে ঋতুদা, এই তো খবর খুব ভালো করেছিস, এত জোরে জোরে কথা বলেছিস কেন? হুম, ওই জোরে জোরে কথা বলেছিস কেন, ওটা আমার তখন হুম, মনে হলো যে এইটাই মানে, এই যে জোরে জোরে এখনো বলছি আর কি, হুম, মনে হচ্ছে যে বলছি না, এখনো বলছি। করে পরে আমি একটা খুব সুন্দর, তোর কৌশিকদের সঙ্গে ছবি করার সময় আমি এটার ব্যাপারে মানে
এটা আমারও একটা চাওয়া ছিল, কৌশিক দা খুব সাপোর্ট করলো এবং কৌশিক দা নিজের মতন করে বললো এরকম ভাবে করতে হয়। তারপরে আমি না আমার কো অ্যাক্টরের সঙ্গে কতটা ডিস্টেন্স এইটা বুঝে আমি করি, আমার সব ঠিক হয়, মানে এখন আমার সব ঠিক হয়। তুই টেলিভিশন পুরোপুরি মানে পুরোপুরি ছাড়লি বলছি এমন ভাবে যেন টেলিভিশন করতে হয়নি বলি, হ্যাঁ আমি এইভাবে বলি। হ্যাঁ, আর টেলিভিশন করতে হয়নি কবে থেকে? টেলিভিশন করতে হয়নি, শব্দ যখন আমি আমার রিলিজ করে তখন আমার দুটো, আমি সিরিয়াল করছি সেই সময়, আমি দুটো সিরিয়াল করি। তো শব্দ আগে রিলিজ না ব্যক্তিগত? বাকিটা ব্যক্তিগত? বাকিটা ব্যক্তিগত, শব্দর পরে রিলিজ, আগে শুটিং, আগে শুটিং পরে রিলিজ। আচ্ছা, শব্দের পরের বছর বাকিটা ব্যক্তিগত। শব্দ 2010 নয় 11, ওটা 11 নয় 12 এরকম কিছু একটা। তো শব্দ করার সময় দুটো সিরিয়াল করতাম, শব্দর পরে আমি তারপর রেগুলার ছবি করতে থাকি। আর তখন আর সিরিয়াল তারপরে আর করতে হয়নি, মানে শব্দর পরে ওই সিরিয়াল দুটো শেষ হয়, আমি আর নতুন সিরিয়াল ধরে নিই। দুটো সিরিয়াল করতাম, কনকাঞ্জলি বলে একটা সিরিয়াল করতাম, আর জোশ বলে একটা সিরিয়াল করতাম। তো ওই দুটো তুই মানে ওই দুটো শেষ হলো, মানে শব্দ যখন আমি শুটিং করছি তখন আমি সিরিয়াল করি দুটো, মানে বিয়ের সিন করে শব্দ করতে যাচ্ছি আর কি। বাপরে! কিন্তু ওই চরিত্রটা প্রি শব্দ আর পোস্ট শব্দ, তুই তো এটা মানবি যে আমরা যারা জানতাম তুই ভালো অভিনেতা জানতাম, কিন্তু এই যে বৃহত্তর সমাজের কাছে একেবারেই শব্দ আমাকে পরিচিত দিয়েছে, একেবারেই, একদমই তাই। তো তুই আমাকে এই মানে তোর কৌশিক গাঙ্গুলির সাথে শব্দ করবার সময় তোরা কিভাবে এটা নিয়ে ভাবতিস বা কিভাবে এগোতিস? আসলে শব্দর ব্যাপারটা খুব যে আলোচনা হয়েছে তা নয়। কৌশিকদা প্রথমে আমাকে চরিত্রটা মুখে বলেছে এবং বলেছে যে ছেলেটা ওই ব্যাকগ্রাউন্ডটা ও ফোরগ্রাউন্ডে শোনে, ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা সেটাও ফোরগ্রাউন্ডে শোনে, এই ভাষাতেই ব্যাপারটাকে বলেছে। আর ও যেহেতু ফলি করে, তো একদিন আমাকে রাজদীপের সঙ্গে আমি সারা রাত একটা ফলি দেখলাম। তার আগে আমি জানতাম ফলি, কারণ আমি যেহেতু ওই মানে ফিল্ম ইনস্টিটিউট, রূপকলা গেছি টেছি, ফলে আমি ওই সিনেমার আগে ওই ফলি টলি গুলো আমি যে ব্যাপারটা জানতাম, কিন্তু আমি অতটা একটা গোটা ছবি সত্যি করে একটা সিনেমাই ফলি হচ্ছে সেটা অবশ্য দেখিনি। তো সেটা আমি সারা রাত বসে আমি দেখি। প্রস্তুতি বলতে এইটাই ছিল। আর আমি ভেবেছিলাম বিষয়টা নিয়ে যে আমি কি করব, এইটা কিভাবে একমাত্র এটা কমিউনিকেট করার একমাত্র উপায় চোখ, এইটুকু আমি ভেবেছিলাম, যে এছাড়া আর কোনোভাবে কমিউনিকেট করার উপায় নেই, যে আমি আসলে ওইটা শুনছি না এটা শুনছি। কানের রাস্তা হবে চোখ। হ্যাঁ, এইটা শুধু চোখ দিয়ে একমাত্র দর্শকের সাথে কমিউনিকেট করতে পারি। আর আর এমনি আমি জানতাম যে কৌশিক দাও সে সময় মানে যেহেতু আমার একদম আমার সঙ্গে প্রথম কাজ করছে, তো তুই জানিস যে একজন অভিনেতা যদি ভুল ভেবে সেটে আসে তার একটা বিপদ আছে। ফলে আমাকে খুব বেশি জানায়নি কিছু, স্পঞ্জ। হ্যাঁ, ছেড়ে রেখেছে, ওই এইটুকু বলা ছিল। আর সিন আমাকে তখনই দেওয়া হতো, দিনে দেওয়া হতো, দিনে। যেদিন আমি যাচ্ছি আমি জানি পুরো ঘটনাটা, আমি জানি এই হবে, এবং আমাকে দিন সিনটা দিত। তো ওইভাবে শুটিং প্রসেসটা এইটা ছিল, কিন্তু আমি ভীষণই এনজয় করছিলাম এবং দারুণ লাগছিল করতে। আর তখন এভাবে বুঝিনি যে ঠিক এক্স্যাক্টলি ইম্প্যাক্ট এতটা হবে মানুষেরও, এইভাবে ছবিটাকেও খুবই ভালো লাগবে। তখন করেছিলাম, করার আনন্দে করে যাচ্ছিলাম। শব্দ নিয়ে কথা বলতে গেলে একটা সিনেমার কথা বলতে হয়, সেটা শুধু তোর কারণে নয়। শব্দ যেমন বাংলা ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, আরেকটা ছবি সেটাও জাতীয় পুরস্কার পেয়েছিল, এবং সেটাও মানে কাল্ট স্টেটাস পেয়েছে, সেটা হচ্ছে বাকিটা ব্যক্তিগত। কিন্তু এই বাকিটা ব্যক্তিগতর আগে তোদের একটা ব্যক্তিগত রসায়ন আছে, তোর আর প্রদীপ্তর, এবং সেটা সেই সময়কার যখন দুটো মানুষের কোনো স্বার্থ ছিল না, দুটো মানুষ যে সময় চিনতো তখন কেউ কাউকে চিনতো না, মানে পৃথিবীর জন্য কেউ ছিল না ওরা। সেই বন্ধুত্বের আমার বিশ্বাস কোনোদিন মার নেই, কারণ সেই সময়কার বন্ধুত্বটা নিঃস্বার্থ যেহেতু হয়। তো
বাকিটা ব্যক্তিগত প্রসেসটা নিয়ে একটু বল, পুরো পুরো প্রসেসটাই। বাকিটা ব্যক্তিগত তো দুটো প্রসেস ছিল। একটা হচ্ছে প্রদীপ্ত ওই ছবিটা করার চেষ্টা চালাচ্ছিল হুম অনেক দিন ধরে, মানে ছবিটা যখন হয়েছে তার অনেক আগে থেকে হুম বিভিন্ন প্রডিউসারের কাছে প্রদীপ্ত যাচ্ছিল, এবং এই ফলে ব্যাপারটার একটা 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 আমি আর প্রদীপ্ত তখন একসঙ্গে থাকতাম তো দুজনে। দীর্ঘদিন। হ্যাঁ, ওই সময়টাতেও হুম মানে সময় আমরা একসঙ্গেই থাকতাম, হুম এক বাড়িতে থাকতাম। ফলে ওই প্রতিটাই যাওয়া এবং ছবিটা হলো না হুম ইত্যাদি প্রভৃতির সাথে সাথেই একটা সময় এসে যখন ছবিটা হবে বলে ঠিক হলো, ততদিনে অন্য যেকোনো প্রজেক্টে মানে আমি অভিনেতা হিসেবে যখন একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পারি, ঘটনাচক্রে এর অনেক আগে থেকেই আমি যুক্ত। হুম এবং ১ম দিন শুটিং এ গেলেই আমরা ১ম দিন আসলে সেই শুটিংটার মধ্যে গিয়ে পৌঁছই। হুম এইটার ছবিটার ক্ষেত্রে সেটা ছিল না। এটা অনেকটা ব্যক্তিগত। হ্যাঁ? হুম ফলে ফলে অনেক দিন ধরে ছিল আমাদের বাড়িতেই, মানে ফাইনালি শুটিং শেষে ডিরেক্টর যে বাড়িতে ফেরে আমিও যেহেতু সেই বাড়িতেই হুম ফিরতাম। হুম এবং ফলে আমি জানতাম পুরোটা। এবং মিটিংটাও হতো ওই ঘরে। আর এই ঘরে, ফলে আমিও ওই মিটিং এ বসতাম। কি হচ্ছে? অ্যা মিটিংও তো হচ্ছে বন্ধুদের মধ্যেই। বন্ধুদের মধ্যেই মিটিং হচ্ছে। এবং এইভাবে আমাদের তার আগেও অনেক কাজ হয়েছে। মানে আমার টেলিফিল্ম যখন অনেক টেলিফিল্ম আমরা করেছি যখন এবং আমরা একসঙ্গে থাকি। সেইগুলো মানে আজও লোকে ফিরে ফিরে দেখে। সেগুলোও কিন্তু আমরা কিন্তু তখন ওটা একসঙ্গে থাকি। হ্যাঁ অতএব ওই প্রসেসটাই কিন্তু বাকিটা ব্যক্তিগত তারই মতন করেই হচ্ছিল। হুম ঠিক সেইভাবেই হচ্ছিল। আমাদের বাড়িতেও শুটিং হয়েছে। বাকিটা হুম ব্যক্তিগত আমরা যে বাড়িতে থাকতাম, হুম সেই বাড়িতে একটা গান এবং আমি একটা কথা বলছি মানুষদের সাথে। একটা দৃশ্য আছে যেটা আমাদের, ওইটা আমার ঘর আসলে। হুম ওই খাটটাতেই আমি শুতাম। আমার একটা ছোট পাইন হুম কাঠের বানানো একটা খাট। হুম। তখন একটা ছোট খাট ছিল আমার চাকা লাগানো। যখন আমি ভাড়া থাকতাম ওই খাটটাতেই শুতাম। ওই খাটটাতেই বসে শুটিং করা আছে। আমি আসলে বাকিটা ব্যক্তিগত অন্যান্য লোকেশন গুলো অনেক বেশি দেখেছি, মানে ঠিক, ঠিক। হ্যাঁ, তেহট্টটা আমার পুরোটা ঘোরা যেহেতু, হ্যাঁ। তেহট্টতে বিভিন্ন জায়গায় আমার, তোদের বাস স্ট্যান্ড কারেক্ট, কারেক্ট। সেগুলো আমার খুব ভালো করে ঘোরা। হ্যাঁ। কিন্তু মানে তারপরের প্রসেসটা বল, যেটা আরো রিগোরাস ছবিটা বানানোর তারপরে পর। ছবিটার, হ্যাঁ, এবার ছবিটার শুটিংটাও খুব ইন্টারেস্টিং। কেননা ছবিটার শুটিং, ছবিটা আমি অভিনেতার দিক থেকে বলছি। কারণ যখন ছবি শুরু হয়ে গেল তখন কিন্তু আমি একটাই হয়ে গেলাম আসলে। হুম আর কিছুই ছিলাম না। তখন হুম আমি অ্যাক্টর হয়ে গেছি। এবং এই ছবিটাতে তো তার মানে যেহেতু ক্যামেরাটাও একটা চরিত্র, হ্যাঁ? হুম। এবং ওর পিছনেই জাস্ট অমিত আছে। অমিত কখনো ওখান থেকে কথা বলে উঠছে। সব সংলাপ আমাদের ঠিক করা নেই। অতএব ও ভীষণই একটা সংলাপ ঠিক করা সব নেই। সংলাপ আমাদের ঠিক আচ্ছা। করা নেই। আমরা করতে, করতে যাচ্ছি, বলছি। নানান সময় একদম কোনো অভিনেতা নয় তার সামনে আমরা নানান ধরনের ঘটনা ঘটাচ্ছি। সেগুলো আমরা করতে, করতে যাচ্ছি। এবং আ পুরোটাই তোর লোকেশন সাউন্ড আরকি, মানে তোর সিঙ্ক সাউন্ড সিঙ্ক সাউন্ড হবে। অতএব ওইটা একটা একদম একটা নতুন প্রসেস। প্রসেস। এবং অভিনয়ের একটা বিষয় আছে না, যে ক্যামেরার দিকে তুমি লেন্সে তাকাবে না। হুম। একটা অভিনেতার ১ম কথা। আর এখানে তুমি লেন্সে তাকাও লেন্সে না। কি তাকাও। অসুবিধা আছে? অতএব তুমি তো ডকুমেন্টারি শুট করতে হুম, এসেছো। ফলে এই যে পুরোটাই চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। এবং ডাবিং হবে না। এবারে আমাদের যিনি মানে অভিনয়টাও একটা আশ্চর্য জায়গায় রাখতে হবে। অভিনয়টা খুবই আশ্চর্য, একটা খুবই একটা অন্য একটা মানে খুব বিলিভেবল করতে হবে। এবং তোমার আশেপাশে অনেক সময় অভিনেতা নেই। নেই। এবার তখনও জিনিসটাকে ম্যাচ হতে হবে আরকি হুম হুম। পুরোটার সঙ্গে। স্পেশালি তোর আর অমিতদার চরিত্রটা, আমা যেহেতু তোরা দুজন টেকনিক্যাল। আমরা টেকনিক্যাল। আর সবসময় ওই অনেক সময় হয়েছে কি যে মানে প্রদীপ ওটা ছেড়ে রেখেছে, যে ওটা হয়তো শুরুর দিকটায় হয়তো ওই লোকটার জড়তা আছে। ও লেন্সের দিকে তাকাচ্ছে। হুম একটা সময়ের পর ও হয়তো ওটা ভুলে গেছে। ভুলে গিয়ে একদমই খুবই সত্যির মতন, কারণ আমি বলছি এটা আমার বাড়ি, এই বাড়িতে আপনি কোত্থেকে এলেন? এই বাড়িতে অন্য লোককে দেখেছি। হুম এটা বলতে একটা সময় হুম ক্যামেরা-ফ্যামেরা ভুলে গিয়ে ও খুবই রেগে গেছে। এবং ও তখন বলছে যে, "বলছি এটা আমার বাড়ি।" হুম এবং হুম তো ওটা আমাদের ছবির অংশ আরকি। হুম হ্যাঁ? হুম এবারে তার আগে অব্দি ওকে উত্ত্যক্ত করে যাওয়া এবং একদমই ওর কথায় কনভিন্স না হয় কন্টিনিউয়াস যে বলতে থেকেছি। কারণ আমরা সত্যিই ওই ঘরটাতে সুপ্রিয়দাকে নিয়ে শুটিং করেছি। হুম তারপরে যখন ওই পরে এসে আমরা পেলাম না, হুম ওইটাই উনার বাড়ি। হুম তিনিই হুম ছিলেন। হুম হুম তো প্রদীপ্ত বলল যে, "ও ঢুকতে চাইবে?" হুম ওই লোকটাকে বলল। হুম কোনো ওকে অ্যাক্টিং শেখানো হয়নি। হুম ওকে বলল, "ঢুকতে চাইবে? আর বলবে যে এই বাড়িটা দেখবে এবং এই বাড়িটা হুম হচ্ছে না। হুম আর আপনি তো জানেন ওকে চিনতে পারছেন না। হুম তো আপনি বলবেন।" ব্যাস ক্যামেরা অন হয়ে গেল। হুম এইবারে কিন্তু ওই মোমেন্টটা তৈরি হলো একটা সময়ের পর। হুম। তো সেইভাবেই অনেক অংশ শুটিং হয়েছে। কেননা প্রচুর নন অ্যাক্টরদের সঙ্গে আমরা এরকম করেছি বাসে, ট্রেনে এবং হুম। সব জায়গায়। অ্যা এবং আমি আমি তো দেখছি সুপ্রিয়দার যখন তুই গঙ্গার ঘাটে ইন্টারভিউ নিচ্ছিস, কিছু উৎসাহী লোক ঢুকছে হ্যাঁ, ফ্রেমে, হ্যাঁ। সেটাকে রাখা হয়েছে, মানে কারণ রাখা হয়েছে। কারণ ওখানে তো ক্যামেরা ক্যামেরা চলছেই। 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 হ্যাঁ। এবং সব
ব্যাপারটাই মানে এটা যতবারই দেখি কিছুতেই যেন ফুরোবার নয়, মানে আমার আমার আর ব্যক্তিগতভাবে। একটা খুব মজার জিনিস, আমাদের যিনি সাউন্ড করছিলেন পার্থদা বলেছিলেন যে যে পার্থদা আরেক জিনিস। দারুণ তো। এবারে আমাকে বলছে যে দেখো, যখনই তোমার লেন্সের বাইরে দিয়ে ধরো এই যে একটা ভ্যান গেল প্যাপা করে বেজে উঠল, তো এইটা তো লেন্সের বাইরে আছে, এবার এই আওয়াজটা যদি এরকম হয় তাহলে তো ওটা রাখা যাবে না, শুনতে পাবে না লোকে, আর সিং সাউন্ড। এবারে যখনই আওয়াজটা হলো, তুমি যদি থেমে যাও বা ওই ওটা যে যাওয়াটা ওটাকে যদি তুমি কানেক্ট করিয়ে দাও, তাহলে আবার ওটা নয়েজ রইলো না, ওটা সাউন্ড হয়ে গেল এই ছবির। তো তুমি সেটা করতে পারো, অভিনয় ইনকর্পোরেট করে হ্যাঁ। নাও। তো ফলে সেইটাও আমরা তখন করেছি এটা, হ্যাঁ। হয়তো দেখছি যে আমি দিয়েই মনে হচ্ছে, আর তখন আমরা টেলিভিশনের ব্যাপার ছিল না যে কিছুতেই এনজি করবো না, হ্যাঁ। এটা টেলিভিশনে আমাদের একটা নিজস্ব গর্ব ছিল। এখানে সেই সুযোগটা যেন ওর ফিরে এসেছিল যে এই কথাটা এক্ষুনি বলে বাচ্চা যাচ্ছে, তো থেমে গিয়ে তুমি আরাম তাকাতে পারো বাচ্চার দিকে, বাচ্চাকে হ্যাস করে গেলো, তারপর বললে কথা। তো এবার পুরোটাই হলো ফ্রেমের বাইরে, কিন্তু তাও সাউন্ড হয়ে গেল, সাউন্ড হয়ে গেল, ছবিটার একটা পার্ট হলো। তো এই সবটা অভিনেতা হিসেবে মানে দারুণ মজা লেগেছিল, এবং একটা খুবই দুর্ধর্ষ এক্সপিরিয়েন্স, যেটা মানে বাড়িয়েছে আর কি, গ্রোথ হয় এই ধরনের ঘটনা ঘটলে। একটা সময় আমরা নিজেদের মধ্যে ঠাট্টা করা শুরু করেছিলাম যে কোনো নির্দেশক যদি ঠিক করে যে বিজ্ঞান ভবনে পরের বছর যেতে হবে, তাহলে তাকে আর কিছু ভাবতে হবে না, তোকে সাইন করতে হবে। কারণ মোটামুটি সেই সময় কি হলো, বাকিটা ব্যক্তিগত, শব্দ বাকিটা ব্যক্তিগত, আসা যাওয়ার মাঝে পরপর 3 বছর। হ্যাঁ, 3 বছর। এবার থার্ড ছবিটাতে আসি, আসা যাওয়ার মাঝে। এটা নিয়ে আলোচনা করতেই হবে, মানে আসা যাওয়ার মাঝে তো একটু গ্রুয়েলিং ছিল, একটু তো বারবার করতে হওয়া বা, হ্যাঁ, কিন্তু এক্সপিরিয়েন্সটা সাংঘাতিক নতুন ছিল, ছবিটার মতনই। মানে ছবিটা দেখার যে এক্সপিরিয়েন্স, একটা যে নতুন একটা অভিজ্ঞতা আছে, ছবিটা শুটিং করারও ছিল। স্ক্রিপ্টটা কি ছিল তোর কাছে? স্ক্রিপ্ট ছিল না আমার। আসলে শব্দ করার সময় চন্দ্রাশিসের সাথে আমার আলাপ হয়। শব্দতে চন্দ্রাশিস প্রথম কাজ করছে বা দ্বিতীয় করছে, এবং ও তখন মানে সিনেমাটোগ্রাফির প্রতি ইন্টারেস্টেড, ও সিনেমাটোগ্রাফার হতে চায়। চন্দ্রাশিস একদম নতুন একটা ছেলে। চন্দ্রাশিসের সাথে এই আদিত্যর যোগাযোগ হয়, এবং চন্দ্রাশিস ওরা আমার কথা বলে, এবং চন্দ্রাশিসের সূত্রে আমি আদিত্যর সঙ্গে দেখা করি, এবং আদিত্য আমাকে বলে যে আমি যে ছবিটা করবো, আমরা একটা ছোট্ট মিটিং করি, তাতে ও বলে যে এটা নির্বাক ছবি, আমার কাছে স্ক্রিপ্ট দেওয়ার মতন কিছু নেই, এমনিতে তোমার সংলাপ নেই, কিন্তু ট্রিটমেন্টটা এরকম এরকম কিছু ট্রিটমেন্ট আছে, কিছু ছবিও দেখায়, যেগুলো এগুলো আমরা ছবিতে দেখি। বাসের টিকিটের ব্যাপারটা ও মুখে বলে যে এখানে তো ওটা তুমি গুঁজে রাখ, ও বউ এখানে গুঁজে রাখবে, এখানে তুমি ওটা ফেলে দেবে, জানলা দিয়ে পড়বে তখনই, এই ইত্যাদি প্রভৃতি এরকম কিছু জিনিস বলে, কিছু জিনিস ছবিতে দেখায়, এবং একটা মিটিং আমরা করি, এবং তাতে আমি বুঝতে পারি যে এই মুহূর্তে অভিনেতা হিসেবে আমার স্ক্রিপ্টের প্রয়োজন নেই, গল্পটা ও বলেছে, এবং তাতে আমি বুঝতেও পারছি যে আমার স্ক্রিপ্ট নিয়ে কিছু হবে না। সেইটা বোঝানোর মতন দক্ষতা আদিত্য ছিল, এবং বোঝা যাচ্ছিল যে ও যে ছবিটা বানাতে চাইছে সেটা ও দেখতেই পাচ্ছে। এইটা আমি ওর সঙ্গে তখন কথা বলে এটা বুঝতে পারি। এবার আমি ওকে ভরসা করি না, আমি ব্যাপারটাতে এতটা তো বুঝতে পারিনি, কিন্তু এটা বুঝতে পারছি যে ওটা জিনিস ক্লিয়ার দেখছে, এবং তাতে সত্যি আমার এক্ষুনি স্ক্রিপ্ট একটা লাগবেই, বলার কিছু কারণও নেই, কারণ আমি স্ক্রিপ্ট দেখে কিছু বুঝতে পারবো না, কিছু অ্যাকশন থাকবে আসলে। এই একটা রোজ নামচা, একটা রোজ নামচা, তার কি আর তোর মানে তোর নিজের ওটিটিতে অভিনয় করবার সময় তুই কি তোর কি মনে হয় কিছু আলাদা করা প্রয়োজন হয়, নাকি তুই চরিত্রটাই যেটা মনে হচ্ছে সেটাই করছিস? না, আমার একটা ব্যাপার, যেটা শুটিংটা ঠিক কিভাবে হচ্ছে, মানে সেটাই অনেক কিছু ডিসাইড করে দেবে যে মানে আমি কি করব, মানে গল্পটাকে ঠিক কোন মোডে গল্পটা দর্শকের কাছে বলা হচ্ছে, কোন স্বরে, সেটা খানিকটা আমার অভিনয়কে মানে নির্ধারণ করুক, এটা আমি চাই, ওটা আমি বুঝতে চেষ্টা করি সবসময়। তো আমাদের পক্ষে ওইটা পুরোটা বুঝে ওঠা সম্ভব হয় না, কিন্তু খানিকটা বুঝে ওঠা সম্ভব হয়ও, ততটা সঙ্গে যাতে যায় অভিনয়টা, সেটার একটা চেষ্টা আমি করতে থাকি। মানে আমি এটা আমার মতন করবো, গল্প একতালে বলবে, সেটা হলে হবে না। আমি তেল বলবো, তুমি জল বলবে, সেটা হলে হবে না, ফলে আমি ওটা বোঝার চেষ্টা করি। সেটা পরিচালকও জানে, মানে নিশ্চয়ই, যে তার অভিনেতারা ঠিক কোন সুরে বাজবে, তো সেটা আমিও আমার মতন করে বোঝার চেষ্টা মানে করি, এবং তাতে কখনো কখনো হতে পারে যে ওটিটি কেন, সিনেমাতেও একটু অন্যরকম কিছু করতে হয়। হ্যাঁ, মানে
একটা ডিরেক্টর, তুই বলছিস একজন ডিরেক্টর আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় মাধ্যমটার থেকে। হ্যাঁ, ডিরেক্টরও বলছি এবং এবং এটাও বলছি, মানে এটা পাশাপাশি শব্দটা এইটাই যে আসলে গল্পটাকে তুই তো নানান ভাবে বলতে পারিস। কোন পিচে কোন বলছিস পিচে বলছিস সেটা তো সেইগুলো তো ফাইনালি তোর সেট থেকে শুরু করে তোর অভিনেতাই সবকিছু। নির্ধারণ করে দেবে। হ্যাঁ। নইলে পিচটা তুই তৈরি করবি কি হুম, করে? হুম। তো তখন সেই পিচটাতে পৌঁছতে চেষ্টা করি যে আমিও খানিকটা কন্ট্রিবিউট করতে, যে ওই এই পিচে বলতে চাই, তাহলে আমিও এই পিচটা যেন পৌঁছতে পারে হুম। সেটা চেষ্টা করি একটা আমার তরফ থেকে। তোর কোনো পার্সোনাল ভয়টাই আছে? মানে পার্সোনাল ভয় মানে সেভাবে আমি বলছি উম, অভিনেতা হিসেবে এরকম কিছু মনে হয় যে এরকম একটা চরিত্র আমি করতে পারবো না? এরকম কোনো চরিত্র মনে হয়েছে কখনো? না, না। তুই জানিস আমি এমনিতে আমার আমার মনে হয় যে আমার মানে গভীরভাবে কোনো ইয়ে মানে হুম, কোনো চাওয়া নেই অ্যাকচুয়ালি, আমার নিজের হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, এটা একটা সুবিধেই আমার হ্যাঁ। আমার ক্ষেত্রে। আর তোর মধ্যে একটা অদ্ভুত সেন্স অফ ডিট্যাচমেন্ট আছে। হ্যাঁ, ওইটাই বলছি যে গভীরভাবে হুম, একটা হ্যাঁ, শেষ অবধি, হ্যাঁ, কোনো হ্যাঁ। একটা জিনিস অতটা গভীরভাবে চাওয়া আমার নেই কোনো কিছু। তো সেটা আমি খুবই এনজয় করি যেহেতু নেই। এটা আমি তো নিজে তৈরি করিনি। কিন্তু এটা যে হয়ে কোনো কারণে তৈরি হয়েছে ফাইনালি, এটা আমাকে ভালো রাখে অ্যাকচুয়ালি। আচ্ছা, দ্য ভায়োলিন প্লেয়ার, এটা নিয়ে তো আমার কথা বলার খুব ইচ্ছে, কিন্তু এটা কোথায় দেখতে পাবে এখন লোকজন কি? দেখ এই মুহূর্তে ভায়োলিন প্লেয়ার নেই। ভায়োলিন প্লেয়ার ৫ বছর নেটফ্লিক্সে ছিল। হ্যাঁ। নেটফ্লিক্সের সঙ্গে তার চুক্তিটা শেষ হয়েছে। অ্যান তারপরে এখন এই মুহূর্তে ছবিটা এক্সাক্টলি কোথাও নেই বলেই আমার ধারণা। তাও মানে একটু দ্য ভায়োলিন প্লেয়ারটা নিয়ে আমি জানতে চাইবো, কারণ এক তো তোর অত্যাশ্চর্য অভিনয়, আমার খুব খুব আমারও খুব 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 পছন্দের ভায়োলিন প্লেয়ার। পছন্দের হ্যাঁ, একটা হ্যাঁ। পারফরমেন্স এবং সিনেমা। এবং কয়েকটা বাঙালি মিলে বোম্বেতে বসে কাজ করছে এবং এরকম একটা কাজ বানাচ্ছে, সেই প্রসেসটা একটু যদি বলিস। খুবই ভালো। মানে আ আম ভায়োলিন প্লেয়ার ওটাও একটা খুব ছোট্ট ইউনিটের একটা কাজ। হুম। যেটা শেষ হলো না, যে খানিকটা বলা বলা বলতে চাই যে আসা যাওয়ার মাঝেও হুম। কিন্তু একটা ৫-৬ জনের ইউনিট আসলে তাই? ছবিটা। ৫ জন কি বা ৬ জন। বলছিস? হ্যাঁ, ওই কজনই লোক। ঠিক আছে? এবং ছবিটাতে যেহেতু অভিনেতা একজনই। হুম। মানে সবাই এট এ টাইম। এট এ টাইম একজনই। আর ওই শেষ দৃশ্যটা হুম, ছাড়া। হুম, আম ফলে সবসময়ই তাই ৫ জন ৬ জন। আ আসা যাবে কি বলে ভায়োলিন প্লেয়ার অতটা কম নয়। হুম, কিন্তু অপেক্ষাকৃত খুবই কম ছবি। কারণ এটা হুম, পুরো বম্বেতে একটা ছবিটা হচ্ছে। কিন্তু অভিজ্ঞা ওই ছবিতে আম ক্যামেরা করেছেন। ফলে এবং যে হুম, টিমটা মূলত বাঙালি টিম হুম। আরকি। হ্যাঁ, হ্যাঁ। বোধায়ন দা ডিরেক্টর। আম আদিলও মানে বা হ্যাঁ, প্রায় হ্যাঁ, প্রায় বাঙালি। বাঙালি। আচ্ছা, আম ম অর্ঘ্যদা ছবির সময় উপস্থিত ছিলেন ওখানে। এডিটর অর্ঘদা। এই অর্ঘ্যদা। ফলে এবং আমরা আসলে একসঙ্গেই থাকতাম। আমি, হুম, অভিজ্ঞতা আর অর্ঘ্যদা আমরা হুম, একটা বাড়িতে থাকতাম হুম, ৩ জনে। তো খুবই দারুণ হুম, একটা সময় হুম। আরকি। হ্যাঁ, মানে অভিকদা কথা বলতো তখন? হ্যাঁ, অভিজ্ঞতার সঙ্গে আমার খুব গল্প হয়েছে এবং অভিজ্ঞতা তার আগে আমি খুব যে চিনতাম তা নয়। আচ্ছা। এবং এতটাই গল্প হয়েছে যে অনেকেই খুব আশ্চর্য হতো যে, "তোমার হ্যাঁ। সঙ্গে এত কথা বলছে, কখন কথা বলছে?" বলছি, "আমি হুম, এই তো অভিজ্ঞতার সঙ্গে অনেক গল্প হলো।" হুম, মানে বিবিধ গল্প হুম, হয়েছে। অভিজ্ঞতার একটা স্টপ মোশন একটা ছবি অভিজ্ঞতা করছে, সেটা হুম, নিয়ে জেনেছি তখন। হুম, খুবই ইন্টারেস্টিং। পুরোটাই প্রায় একা, একা করছে। হুম, হ্যাঁ? হুম, নিজের একটা স্টুডিও মতন তৈরি করে। হুম, হুম, তো সব নানাবিধ আলোচনা, বিবিধ অনেক কিছু হয়েছে। হুম, আর তার মাঝখানে ভায়োলিন প্লেয়ারের যে প্রসেসটা, মানে এ দ মানে আমার মনে আছে যে আমি ওই শুটিংটা শুরু হওয়ার ১০ দিন আগে, ৭ দিন, না ৮-৯ দিন আগে, ৮-৯ দিন আগে, এক্সাক্টলি মনে নেই। ৮-৯ দিন আগে আমি বোম্বে পৌঁছেছিলাম। এবং তার আগে ওরকম ৫-৬ দিন টানা ভায়োলিনের একটা ওয়ার্কশপ আচ্ছা। করব। তার আগে ওই কলকাতাতে খানিকটা করেছি। হুম, আম আ তারপর আ আদিল এসে যাবে। তারপর খানিকটা রিডিং সেশন হবে এক প্রকার। আম কারণ ছবিটা তো ভাষাটাও তো এই হিন্দি। হুম, আ কিন্তু সেটার একটা চরিত্রটা বাঙালি। হুম, ফলে আমাকে মানে হুম, হিন্দিটা আমি আমার মতন করেই বলব হুম, আরকি। যেরকম করে বেরোবে হুম, সেরকম করে হুম, বলব। হুম, আ এইবার ১ম দিন আমাদের যে আ হুম। এটা ছিল, আ আমাদের রিডিং। রিডিংটা ছিল। সেখানে সেটা খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা আরকি। একটা ছবি আদিল এসে প্রশ্ন করছে, তো আদিল বিভিন্ন ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আদিল লোকে বিভিন্ন মানে মানে আমাকে পরে বৈদান্ত বলল, আমার খুব ভাল লাগছে যে একজন আমি যে দুজনের সঙ্গে কাজ করছি, এই দুজনের কাজ করার পদ্ধতি আলাদা। হুম, হ্যাঁ?
এবং সেটা তো আমি আর বিচার করছি না, আমার বিচার করার উপায় নেই, আমি আমার কাজ করছি। ও বলছে যে এটা আমার খুব মজা লাগছে, যে দুজনের কাজ করার পদ্ধতি আলাদা। হ্যাঁ, তো আমি আবির বলছি, আদিল প্রচুর প্রশ্ন করছিল এবং সবই খুব ওর প্রয়োজনীয় প্রশ্ন, আর ফলে একটা ওর ব্যাক স্টোরি তৈরি হচ্ছিল, এবং যেটা ওখানেই তৈরি হচ্ছিল, কিন্তু আগে থেকে কেউ ভাবেনি। তো পুরো সেই প্রসেসটা লখনৌ এর লোক, ওই এখান থেকে সে ওখানে ও দূরদর্শনে চাকরি করেছে, হ্যাঁ, তারপরে চাকরিটা চলে গেছে, হ্যাঁ, সবই তৈরি হয়েছে, হ্যাঁ, তারপরে ওইখানে বোম্বেতে চলে এসেছিল, অমুক কাজ করতে, কোনোভাবে ছবিটা হয়নি, করতে করতে এখন একটা বি গ্রেড পর্ন ফিল্ম বানায়। এই পুরো জার্নিটা, হ্যাঁ, একটা গল্প। একটা চুপচাপ বসে আছিস। আমি চুপচাপ বসে আছি কারণ আমি জানি আমাকে ভায়োলিন বাজাতে হবে এবং হাত পাতের ক্লোজ যাবে, ফলে আমার প্রচন্ড চাপ। আমি প্রভূত চাপ নিয়ে বসে আছি। আর আমি কিন্তু অসুর, মানে আমার রং জাস্ট সবুজ নয়, কিন্তু অসুর, মানে কোনো সুরের সেন্স নেই, জানি, কোনো তালের সেন্স একদম। তাল দেওয়ার অভিনয় করতে হলে মানে পাশ থেকে কেউ যদি কেউ দেয় আমার সুবিধা হবে, আমি নেড়ে যাবো, কিন্তু আসলে গানে চালিয়ে দিলে ঠিক জায়গায় পড়বে না, ঠিক আছে। এইবার এরকম একটা ভয়াবহ মানে পরিস্থিতিতে কিন্তু আমি প্র্যাকটিসটা, মানে ওই সময় যে আমার মানে যে আমাকে ওই ছবির ওয়েস্টার্ন পার্টটার মিউজিক ওই করেছে ভাস্কর পিছনেও লেগেছিল, আমিও মোটামুটি ট্রাই করে। কারণ মানে প্রথম দিকে যা হয়, যখন এরকম একটা ছবি কেউ ভাবেন করবেন বলে চিন্তা করেন, তখন ভাবে যে অভিনেতা কিন্তু ভায়োলিনটা শিখে নিতে হবে। এইবার সত্যি করে তো আসলে তো শিখে নিতে পারলে ভালো, কিন্তু অতটা সময় কি সত্যি আমি কোথা থেকে পাবো, মানে হঠাৎ করে দেওয়া সম্ভব না। আর এই তো তাল সেন্স, মানে ছোটবেলায় শুরু করলেও পারতাম না, কারণ মানে হতো না, ওটা নেই। এবার ফলে এবার আমাকে ওই জেস্টার পশ্চারের যে জোর দিতে হবে, তারপরে তো ভায়োলিনটার সঙ্গে তো ওই ছটটার তো টাচ হচ্ছে, তাতে তো একটা আওয়াজ তৈরি হচ্ছে, তাতে তো ডিস্টারবেন্স প্রচন্ড বাজে। সেটা কিন্তু একটা প্রায় গাধার ডাকের আওয়াজ, কোনোভাবেই কোনো মিষ্টি আওয়াজে বার করতে পারে না। এবার ওই ফিঙ্গার টিঙ্গার মিলছে ঠিকই, কিন্তু ওই আওয়াজটা মানে আওয়াজ, ওইটা নিয়ে ওই আবেগ নিয়ে খুবই প্রেশার, মানে ওটা খুবই প্রেশার ছিল। আর ওই তখন যেহেতু এটা বল করার মতো না, কিছু 5 বছর বাদে বল করলে তোর যেমন ব্যথা হবে, তো তুই কোনোদিন ভায়োলিন বাজাসনি, দিয়ে এরকম করে 7 দিন করলেও তোর বিভৎস ব্যথা হবে ডানা ফানায়। তো সেরকম আমি তো তার আগে 5 দিন করেছি করে আদিল হোসেন পাশে বসে আছে টাইট, হ্যাঁ হবে তো, বাপরে কি চাপড়ে, আমি এটা এরকম একটা প্রসেস, তার মধ্যে প্রশ্ন করছে। তো ওটা কিন্তু খুব মেমোরেবল, মানে ওটা খুবই, আদিলের সাথে প্রথম কাজটাও হিসেবে মানে খুবই সুন্দর অভিজ্ঞতা। আর ওই সময় পরপর এত নতুন স্ক্রিপ্ট এসেছিল ওই টাইমটায়, মানে প্রত্যেকটা কাজের থেকে এতটা আলাদা ছিল যে মানে আমি খুবই ভালো সময়টা, ওই সময়টা খুব ভালো, মানে কাজের যা যা ধরন ছিল আর কি, সেগুলো আমাকে অভিনেতা হিসেবে খুব মানে হয়েছে, নতুন পরিচালক, দারুণ আইডিয়া, এবং প্রত্যেকটা কাজেই কিছু না কিছু শিখে ফিরছি, এরকম একটা ঘটনা ঘটছিল। আর মানে এইসব তো দেখ, তুই মুখ্য চরিত্র বা প্রোটাগনিস্ট যে ভাষাতেই বলি, কিন্তু একটা চরিত্র আছে যেখানে তুই প্রোটাগনিস্ট নোস, এবং তাতে ঘটনাচক্রে আমিও আছে, আমাদের একসাথে দৃশ্য নেই। শবরের শেষ দৃশ্যটা, আমি দেখ, আমার মনে হয় যদি এটাতে কয়েক হাজার কে ভিউ হয়, তাতে অন্তত যদি 10 জন অভিনেতাও লগ ইন করে, তার একটু যদি সুরাহা হয় কোনো একটা কথা থেকে, সেই জন্যই জানতে চাওয়া এগুলো, যে সবরের লাস্ট সিনটা নিয়ে তুই কি, মানে লাস্ট সিন মানে তোর লাস্ট সিন যেখানে তুই সবটা বলছিস, সেটা নিয়ে তুই কিভাবে কি ভেবেছিলি? বা দেখ, সবরের লাস্ট ওই পার্টটার কিছুটা কিন্তু ওই লাস্ট সিনটাই হচ্ছে ওই চরিত্রটা, বাকিটা তো হ্যাঁ, ওইখানেই চরিত্রটা নিজেকে জাস্টিফাই করে, ওইখানেই চরিত্রটাকে, বাকি চরিত্র এতক্ষণ কি করছিল তার কিছু মানে তৈরি হবে। ফলে ওই দৃশ্যটাকে যেই পাঠ করবে না কেন তাকে ভাবতে হবে সে ওটাকে ঠিক কিভাবে ওইটাতে দাঁড়াবে। বাকি ওর হাঁটাহাঁটি, আমার ওই জায়গাটায় দোকানে বসে থেকে বিস্কুট পা দেওয়া, ওই সবগুলো জাস্টিফাই হবে, ও কি ওই কথাটা ওখানে কি বলবে, এবং তার বাকিগুলো দিয়ে ছবিটা তৈরি হবে আর কি। তো ফলে ওটা নিয়ে একটা ভাবনা নিশ্চয়ই ছিল। আজকের দিনে ওই ম্যানারিজমটা, যেটা চোখেরটা তো স্ক্রিপ্টে ছিল। আচ্ছা, চোখেরটা স্ক্রিপ্টে ছিল, যে ওই যেহেতু ওই মার খেয়েছিল, সেই মারের সময় ওই নার্ভের জায়গায় সমস্যা হয়েছে, যাতে ওই চোখটা একটু ব্লিঙ্ক করে। তো এবারে ওটার বাড়িতে প্র্যাকটিস করতে হয়েছে নিশ্চয়ই। না, ওটা বাড়িতে প্র্যাকটিস করি, কারণ আমি যেটা করেছিলাম যে মানে আমি ওটা ঠিক করেছিলাম যে
মানে ওটা কোনো একটা রিদিমে হবে না, হুম, ওটা বারবারই রিদিম ব্রেক করতে থাকবে, হুম, ডায়ালগের সঙ্গে সঙ্গে ওটার একটা মানে তৈরি হবে। হুম, এমনি এমনি করলে ওটা মানে তৈরি হয়, কিন্তু এটা ডায়ালগের সঙ্গে সঙ্গে হবে। হুম, তো সেইটা ভেবে আমি করার চেষ্টা করেছিলাম। তো কেন কি রোগ কেউ ক্লিয়ার না, আমিও অভিনেতা হিসেবে হুম, এটুকু স্বাধীনতা নিয়েছি যে আমি হুম, এইভাবে করতে চাই। মানে নইলে একটা কি হয় যে একটা বিশেষ সময় অন্তর অন্তর হয়তো তার চোখটা এরকম হচ্ছে, হুম। তো সেরকম করিনি। কখনো কখনো হয়, সেটা আমি ডায়লগ কি বলছি তখন আমার তার সঙ্গে মেলাবো, হুম, এইভাবে ভেবে একটা প্ল্যান হুম। করেছিলাম ব্যাপারটা এটা। কৌশিক গাঙ্গুলি, অতনুদা, প্রদীপ্ত তো বাদই দে, প্রদীপ্তর কথা আমি পরে বলছি। রাজলক্ষ্মী শ্রীকান্ত নিয়েও কথা বলবো, যেহেতু আমার খুবই স্বার্থ আছে তাতে জড়িয়ে। তো না, কিন্তু কথা হচ্ছে কবিদা, এরা তোর সাথে একবার কাজ করে কিন্তু বারবার কাজ করতে চায়, এটা কেন? এটা কি কারণ বলে তোর মনে হয়? এটা কি তুই তুই এটা নিয়ে ভাবিসনি? এইভাবে ভাবিনি, কিন্তু মানে আমার একই একবার কাজ ধর এই করতে পারার এই পর। ধর সত্যি বলে সত্যি কিছু নেই এর ফ্লোরে আমি দেখছি মন্দারমণিতে যখন লাঞ্চ ব্রেক হচ্ছে, আমরা তো অনেকটা পথ হেঁটে বিচ থেকে মেকআপ ভ্যানে যাচ্ছি, কৌশিক গাঙ্গুলি ইজ লিটারালি স্ট্যান্ডিং এবং মানে দেখছে যে ঋত্বিক ছাতা পাচ্ছে কিনা, হুম, তারপর তারপর আসছে, হ্যাঁ মানে এবং সেটা প্রচন্ড আন্তরিক একটা ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। এই ভালোবাসাটা অভিনেতা ডিরেক্টরের তৈরি হওয়া, দিনের পর দিন সিনেমা করে, এটা তো এমনি এমনি হয় না, এটা না, এটা তো সবার সাথে ওইভাবে হয় না, এটা কারোর কারোর সাথে হয়, কৌশিকদের সাথে মানে এটা আমি ছবিও অনেকগুলো করেছি, এবং ব্যক্তিগতভাবে কৌশিক দা আমাকে ভালোবাসে বলেই মানে এটা এটা তো আর মানে কিছু কারোর উপর চাপিয়ে দেওয়া নয়, ব্যক্তিগতভাবে কৌশিক দা আমাকে একভাবে ভালোবাসে, পছন্দ করে, কৌশিক দাকেও আমি তাই। অতএব আর একটা দাদা ভাই সুলভ একটা সম্পর্ক আছে, আর দুজনে অনেক কাজ করেছি বলে সেইটা থেকেই হয়তো আমি এইভাবে, তুই যেভাবে বলছিস আমি ওইভাবে খেয়াল করিনি, কিন্তু না না, হ্যাঁ তুই খেয়াল কিন্তু করিসনি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আর যখন ওই মন্দারমণিতে সবাই আমরা হুম, নানান ভাবে হুম, মানে হুম, ইয়ে ছিলাম, গরমের আবহ, গরম টরমে, আর কৌশিকদার অবস্থা খুবই খারাপ ছিল, মানে হ্যাঁ, কৌশিকদার উপর দিয়ে জহরকোট পড়ে, একদম ভয়ঙ্কর গিয়েছিল। কিন্তু এটা আমি আহ, মানে মানে চেয়েছি তো চিরকাল যে পরিচালকরা রিপিট করবে, এই যে এটা এটা খুব মানে আমি কোনো একটা চাঙ্কি পান্ডের ইন্টারভিউতে শুনেছিলাম যে চাঙ্কি পান্ডেকে নাকি কোনোদিন কোনো প্রডিউসার রিপিট করেনি। তো তখন আমি সবে সবে সিরিয়াল করি, কিন্তু এটা আবার কি একটা রেকর্ড, হ্যাঁ এই রেকর্ডটা তো কিছুতেই করবো না। তারপর তারপর তো মানে চেয়েছিলাম এটা। হ্যাঁ, তো তারপরে হয়েছে, কিছু মানুষ তো পছন্দও করে, আর হুম, আমার মনে হয় যে এই এই কাস্টিংটার সময় যখন হয় তখন ওই ব্যক্তিগত সম্পর্কটা কাজ করে, কারণ যে যার সঙ্গে কাজ করবে তার সাথে সে খানিকটা কমফোর্টেবল কিনা, এই অনেকগুলো জিনিস একসঙ্গে ম্যাটার করে, মানে হ্যাঁ, অভিনয়টা ছাড়াও। হ্যাঁ, তো বোধহয় সেই সবগুলোই বোধহয় কারণ। তবে কোনো কোনো পরিচালক আছেন যারা ওটা ম্যাটার করছে না, মানে হুম, একদম কাজেও করেন, তারাও রিপিট করেন আমাকে, মানে হুম, কাজেই উম, এটা ভালো লাগে, এটা হুম। এটা একটা ভালো লাগা আমার আমার কাজের জায়গা থেকে যে রিপিট করছে পরিচালকরা, এটা ভালো লাগে। রাজলক্ষ্মী শ্রীকান্ত, আহ প্রদীপ্তর একটা ডায়েরি আছে, সেখান থেকে ও গল্প লিখেছিল, সেখান হুম থেকেও বিভিন্ন হুম, ও বার করে, ছবি করে বার করো। ছবি বার করে, এবং আমরা ভাগ্যবান হই হুম, সেগুলো দেখার। রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, দেখ আমি তো একটা পার্টে ছিলাম, পুরুলিয়াটা, হ্যাঁ হ্যাঁ তো পুরো হোল প্রসেসটাতে যে উম, একটা তো প্রচন্ড ফিজিক্যাল কষ্ট গেছে, মানে হ্যাঁ 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 অন্তত সায়ন এবং হ্যাঁ হ্যাঁ এ, সেই পার্টটা মানে পুরো প্রসেসটা রাজলক্ষ্মী ও শ্রীকান্ততে, শ্রীকান্তকে ভাবা, কারণ হ্যাঁ, জয় গোস্বামী ফার্স্ট দেখতে গেছিল ও মেয়ের কথায়, হুম, তাতে ওর প্রথম মনে হয়েছিল আরেকটা ছেলে গিটার নিয়ে গেল গ্রামের দিকে, এটা দেখতে আমাকে কেন পাঠালো। পাঠালো। তারপর দেখতে দেখতে ওনার ধারণা বদলেছিল। ঠিক। তো ওই গিটার নিয়ে বেরিয়ে যাওয়া একটা চিরাচরিত ক্লিশে পার্সোনালিটি নিয়ে শ্রীকান্ত বেরোচ্ছে জার্নিতে, তারপর ঘটছে সব হুম রোমহর্ষক ঘটনা। হুম, তো তুই বল, আর তোর তো সুরতাল নেই এবং ওর গান অনবদ্য এবং সব তোর লিপে, হ্যাঁ আমার লিপে গান ছিল, লিপে গান। এবং সেটা আশ্চর্যভাবে লোকে হ্যাঁ, তোর গলায় ভেবেছিল, আমার কারণ গলায় তিমির ভেবেছিল, আশ্চর্যভাবে, ওই গলাটাকে মিলিয়েছিল, তিমির হ্যাঁ, আশ্চর্য মিলিয়েছিল। আ- আ- দেখ আমি তো তখন জানি যে 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 গিটার নিয়ে যাচ্ছে সে আসলে আরেকটা ছেলে নয়, হুম, ছোটবেলাটাও জানি হুম, যে তার কি হয়েছে, ফলে ইন্দ্রদার সাথে কি হ্যাঁ ঘটেছে, তার কি ঘটেছে। উম,
ফলে এবং ছবিটা কোথায় যাবে সেটা যেহেতু জানতাম, মানে তা আমার তাও নিজের ব্যক্তিগতভাবে মানে ওই চরিত্রটাতে মানে কোনোভাবে যেন নিজের মানে কি বলবো এই যে ছুতে পারেনি ক্যারেক্টারটাকে বলে আমার মনে হয় কোনোভাবে। আহ, মানে চরিত্রটার মধ্যে আরো একটু কিছু যদি জানি না, মানে কোনোভাবে একটা অতৃপ্তি আছে চরিত্রটাকে নিয়ে আমার, মানে আচ্ছা তাই আমার মানে আমি হুম, যেন চরিত্রটাকে সেভাবে হুম, বোধ হয়, মানে আচ্ছা বোধ হয় হুম, অনেক ভালো মুহূর্ত আছে, মানে আমার নিজের ক্ষেত্রে একটা অতৃপ্তি আছে, চরিত্রটাকে যেন আরেকটু কোথাও নিয়ে যেতে পারতাম বলে মনে হয়। তো সেটা জানি না, এটা খুব পার্সোনাল, মানে ঠিক বলে বোঝাতে পারবো না হুম। ব্যাপারটাকে। অপরাজিতাকে অ্যাজ আ ক্রিটিক তুই তো খুব সম্ভ্রম আমি খুব করেছিস হ্যাঁ নাম্বার দিই, খুবই নাম্বার এবং দিই, ও খুবই চাচা ছোলা খুব চাঁদা ছিল। সময় সময় হ্যাঁ হ্যাঁ উম, এবং অপরাজিতা আমার অন্যতম প্রিয় একজন অভিনেত্রীও বটে। তো এই ঘরের মধ্যে যে এই কোন রকম ঋত্বিক চক্রবর্তীর বাবল ছাড়া একটা মানুষ আছে হ্যাঁ যাকে হ্যাঁ ও যা খুশি বলতে পারে যে এই পার্টটাতে তুমি হয়নি হ্যাঁ বস, উতরোয়নি। হ্যাঁ। এটা একটা মানুষের জন্য কতটা লেভেলার বা এটা আমরা আমাদের যেহেতু অনেক দিনের পরিচয়, হুম এবং মানে অ্যাক্টিং মানে দর্শক হিসেবে হুম আম, অপরাজিতা খুবই মানে নির্দয় হুম দর্শক, শুধু হুম আমার ক্ষেত্রে নয়, হুম মানে ঘরে আরো অনেক রাজাউজির বধ হয়, হুম হুম অতএব হুম আমিও খুবই নির্দয় হুম দর্শক, হুম কিন্তু নিজেরটা বোঝা সেভাবে হুম সম্ভব নয়, হুম বা কিছু কিছু ক্ষেত্রে নিজের তো কিছু মানে নিজের কিছু বায়াসনেসকে নিজের ভালো লাগে, হুম হ্যাঁ অভিনেতার হুম হিসেবে লাগে, কিন্তু ওই আমাদের ওই বন্ধুত্বের মানে ওই সময়টা বা আমরা যে ওই সময়টা প্রচুর আলোচনা করেছি, যখন মানে একে অপরকে চিনছি এবং দুজনের অভিনয় আইডিয়া নিয়েও কথা বলছি, তখন দর্শক হিসেবে ওর সমালোচনা খুবই নির্দয় বলে আমার খুবই হেল্প হয়েছে, মানে খুবই মানে অনেক কি বলবো ফেনা টেনা বেরিয়ে গেছে আর কি, মানে কখনো গায়ে লাগেনি ওই পুরুষ হিসেবে না ওই যে একটা ছোট্ট বিষয় আছে আমি পুরুষ পুরুষ দিয়ে গায়ে লাগেনি, কিন্তু মানে ওই অভিনেতা হিসেবে মানে অভিনেতা হিসেবে লেগেছে, আরে বুঝছিস না এটা এটা এই জন্য করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ যে তাহলে তো বোঝাতে পারিসনি হুম এরকম একটা ব্যাপার আর কি, হুম তাহলে আর কি লাভ, হুম হ্যাঁ তো উম, বা কেনই বা বোঝাতে যাচ্ছিস এত হুম দায়িত্ব নিয়ে, এই ধরনের নানা মানে ও হুম তখন যে কনভারসেশনটা হয়েছে সেইগুলো খুবই নির্দয় খুবই নির্দয় এবং খুব স্ট্রেট, হুম এবং ওই ভনিতাহীন ভনিতাহীন, তো ফলে ওগুলো হুম কাজের ফাইনালি দেখেছি যে কিছু কিছু কথা মানে দর্শক হিসেবে যেগুলো বলছে, দর্শক হয়ে গেলে হুম আমি ওই কথাগুলোই বলি, তো তো যেহেতু আমি আমার নিজের অভিনয়ের অতটা দর্শক হতে পারছি না, তো হুম ওটা নিয়ে নিয়েছি তখন, হুম আমিও দর্শক হয়ে থাকলে অন্যের অভিনয় নিয়ে এসব কথা বলি, হুম তো আমি ওটা নিয়েছি তখন এবার আরেকজনের কথায় আসতেই হয়, তার বাংলা শুনে আমি মুগ্ধ, তিনি পান্থবাবু। আহ, এবং তিনি এখন ভিডিও পোস্ট করছেন না প্রায় ভিডিওটা আমি পোস্ট করেছি তুই পোস্ট করেছিস কিন্তু সে রীতিমতো খুবই ক্রিয়েটিভ একজন মানুষ বলে যা বোঝা যাচ্ছে। কি বুঝছিস কি না, বোঝার দেখ তো কিছু নেই, দেখ হ্যাঁ আমিও একই একদমই জায়গায় আছি। একদমই এই এই প্রশ্নটা যে এই যে বয়স বোকা এখানে বোকা কিছুই বোঝার নেই, মানে ও জায়গা করুক যা আনন্দ খুশি পাচ্ছে তা করুক না, করুক হ্যাঁ হ্যাঁ সেইখানেই আছে, প্রচুর সেটা বাংলা পড়ে ও বাংলা বই প্রচুর পড়ে, হুম বাংলার প্রতি মানে ওর উৎসাহ আছে, আর প্রচুর বাংলা বই পড়ে বলে ভাষায় একটা ভাষায় ছাপ একটা এসে হ্যাঁ গেছে চাপ এসে গেছে, আর আশেপাশে শোনে হুম বিভিন্ন বাংলা, সুন্দর ভাষা শুনে বিভিন্ন ভাষা শোনে, ফলে ও আর বাচ্চাদের যা হয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস তো তুলে নেয়, হুম ফলে শব্দ মানে অদ্ভুত অদ্ভুত তোলে কখনো হুম কখনো, হ্যাঁ হুম কিন্তু মানে সবটা মিলে ওর হুম একটা ইন্টারেস্টিং ভোকাবুলারি আছে, হুম যেটা ওর বয়সীদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটুখানি লোকে চমকেই যাবে, হ্যাঁ বিস্মিত করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই ভোকাবুলারি আসলে শুনতে থাকে বলে হুম ওর ভোকাবুলারিতে আছে, হুম ফলে ও বাংলাটা খুব সুন্দর করেই বলে আর বলতে ভালোবাসে আসলে। 180 ডিগ্রিটা যে তৈরি করলি আহ, এটা আমি জানি কেন তৈরি করলি, তাও আমি সবার জন্য জিজ্ঞেস করছি কেন তৈরি করলি 180 ডিগ্রি তৈরি করার আমার কারণ হচ্ছে যে যে আমার মনে হয়েছে যে আমরা অনেক দিন দুজনে একসঙ্গে যে থেকেছি বলছিলাম আমি আর প্রদীপ্ত, তো আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, অনেক কিছু করতে চেয়েছি, যেগুলো ঠিক ও পরিচালক আর আমি অ্যাক্টর হয়ে হুম করে ওটা সম্ভব নয়,
কিন্তু তার পরিধিটা অনেক কিছুই, মানে শুধু একটা সিনেমা তাও নয়। হ্যাঁ, তো সেই অনেক কিছু করতে চাওয়ার জন্য আমার এখন মনে হয়েছে যে এই যে সময় এসছি আমরা আর কি, তো সেই প্ল্যাটফর্মটা আমরা নিজেরা তৈরি করতে পারি, করে আমরা সেটা করে দেখতে পারি। প্রাথমিকভাবে এটা শুরু করার কারণ তাই। তারপর আমার তারপরে তো সবটাই আসলে জার্নি, কাজে করতে করতে খানিকটা পথ ঠিক হবে, পথই খানিকটা পথ বানিয়ে দেবে। আর বুঝবো জিনিসটাকে কিভাবে কি করতে চাই। এবং তোরা মানে শুধু যে প্রডিউস করছিস তা না, খুব ইন্টারেস্টিং সম্পাদনার কোর্স বা হ্যাঁ, বলে নানাবিধ, এই যে বলছি যে আমরা যে নানাবিধ জিনিস করতে চেয়েছিলাম, এই যে ফিল্মের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনাটা, এইটা প্রদীপ তো নিজে করেছে, বহুদিন ধরে পড়িয়েছে, বহুদিন ধরে পড়িয়েছে, বিভিন্ন জায়গায় পড়িয়েছে। তো এই সবটাকে একটা জায়গায় এনে একটা করার একটা চেষ্টা, এইভাবেই জিনিসটা শুরু। এবং 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 কোনো মডেল আলাদা করে ভাবা নেই, মডেলটা তৈরি হতে হতে যাবে, যেটা দেখতে হবে। কিন্তু মানে যে কটা কাজ দেখলাম, ধর 180 ডিগ্রি বিরোহী, এবং আমার নিজের ঝালাগান পালাগানো কাজ, একটা প্রোডাকশন হিসেবে খুবই নিজের পছন্দের। এবং আসতে চলেছে নজরের ভেলা, আসতে চলেছে, এটা আমরা পার্ট প্রডিউসার, সেটা একটা বিশাল ক্যানভাসের, সেটা নিয়ে আমি প্রদীপ তোকে কথা বলিস, কতটা বলবি। হ্যাঁ, তোকে আর বেশি খোঁচাচ্ছি না এটা নিয়ে। ঠিক। তো এই মানে তোর এমন একটা ফিল্মোগ্রাফি, অনেক কিছু নিয়ে কথা বলা হলো না, তা মানে আমি এখনো স্পষ্টভাবে মনে করতে পারছি ভিঞ্চিদা নিয়ে আমরা কথা বললাম না, আরো অনেক মানে আরো দুটো ন্যাশনাল জ্যেষ্ঠ পুত্র নিয়ে কথা বলি, ন্যাশনাল অ্যাওয়ার্ড ছবি আছে, একটা জ্যেষ্ঠ পুত্র আছে, আর একটা চূর্ণিধির ছবি তারিখ আছে, চূর্ণিধির তারিখ। তো তোর মানে এমন ভাস্ট ফিল্মোগ্রাফি, মানে যদি ছবি ধরে ধরে করতে যাই, মানে ঠিক অনেকক্ষণ লাগবে, অনেকটা সময় লাগবে, এবং তুইও বিরক্ত হয়ে যাবে একটা সময়ের পর। কারণ প্রত্যেকটা অভিজ্ঞতা তুই জানিস, আজকে মনে নেই, এখানে বানিয়ে বলতে হলে ভালো লাগবে না। তো আমরা এখানেই তাহলে ক্ষান্ত দিই, বেস্ট হয়। আর এই যে আমি সুন্দর জামা পরে আছি, গেঞ্জি পরে আছি, এটা আমাকে বংমেড বানিয়ে দিয়েছে, আপনারা এটা বংমেডের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর কি, সহজ কথা, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে এই পর্ব সমাপ্ত হবে। নমস্কার।